পার্শিয়াল পেমেন্ট। ওকে, তো পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে এটা আমরা এজ ইউজুয়ালি রাখলাম, যেমন ওয়ার্ক অর্ডার ভ্যালু 10 লাখে রাখলাম, ঠিক আছে। ওয়ার্ক অর্ডার ভ্যালু 10 লাখ টাকা রাখলাম। অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্সও দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে বিল বিলও আমরা সেম রাখলাম, ঠিক আছে। বিলও আমরা সেম রাখলাম, এমনকি নেট বিলও আমরা সেম রাখলাম। শুধু এইখানে আমরা বলবো যে পেমেন্টটা হবে, ফার্স্ট পেমেন্ট যেটা হবে এটা হবে 2 লাখ, পরেরটা ধরেন 2.5, তাহলে কত হলো 4.5, আর হলো 2। এইভাবে আমরা 3টা পেমেন্ট করব, ঠিক আছে, উইথ অ্যাডভান্স কে অ্যাডজাস্ট করে, ঠিক আছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, উইথ অ্যাডভান্স কে অ্যাডজাস্ট করে। এখন আমি পার্শিয়াল পেমেন্ট দিলাম কিন্তু অ্যাডভান্স কে অ্যাডজাস্ট করলাম না, তাইলে কিন্তু হবে না, ঠিক আছে। আমার টোটাল ইনভয়েসের চেয়ে যদি অ্যাডভান্সের টাকার পরিমাণ, মানে ইনভয়েসের ভিতরে যদি অ্যাডভান্সের টাকার পরিমাণ সমপরিমাণ টাকা থাকে, তাহলে অবশ্যই অ্যাডভান্স কে অ্যাডজাস্ট করতে হবে। কথাটা আবার মনোযোগ দিয়ে শুনেন, কথাটা আমি যেটা বলছি যে ইনভয়েসিং অ্যামাউন্টের ভিতরে যদি আমার অ্যাডভান্সের টাকা থেকে থাকে, ওই পোরশনটা থেকে থাকে, তাহলে অবশ্যই অ্যাডভান্স কে অ্যাডজাস্ট করতে হবে। যদি ইনভয়েসিং অ্যামাউন্ট কম থাকে আর অ্যাডভান্সের টাকা বেশি থাকে, তাহলে আপনি যতটুকু অ্যাডভান্স তার বিলের পরিমাণ অনুযায়ী আপনি সেটেলমেন্ট করতে পারবেন। যেমন সাপোজ, আমার কথাটা হয়তো আপনি অনেকে বুঝতেছেন না, আমি একটু একটা অঙ্ক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন বিল ধরেন 300 টাকা, ঠিক আছে। এখন 100 টাকা হলো ইনভয়েস, বিল কত 300 টাকা, 100 টাকা ধরেন অ্যাডভান্স, বিল 300 টাকা, অ্যাডভান্স 100 টাকা। তাহলে এই 100 টাকা আমি 300 টাকার ভিতরে কি অ্যাডজাস্ট করতে পারবো না? কি বলেন সবাই? হ্যালো? জি স্যার। হ্যাঁ জি স্যার, পারা যাবে। পারা যাবে। তাহলে ধরেন বিল 100 টাকা, অ্যাডভান্স 300 টাকা। তাহলে এখন এটা উল্টা হয়ে গেছে, বিল 100 টাকা, অ্যাডভান্স 300 টাকা। এখন অ্যাডভান্সের কতটুকু টাকা আমি বিলের সাথে অ্যাডজাস্ট করতে পারবো? 100 তার টাকা মানে কি আমার অ্যাডজাস্ট এখানে করা যাবে, আর বাকি 200 টাকা 200 টাকা অ্যাডভান্স থেকে থাকবে, যাবে। ঠিক না? কথাটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম। দেখেন আমি আপনার যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং এ যদি কারো গ্যাপ থাকে, বা আমারও যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং এ গ্যাপ থাকে, এই এসএপি কখনোই মানে পারা সম্ভব না। সত্যিকার অর্থে যেটা আমি বলে দিলাম আপনাদেরকে, এসএপি তে কাজ করতে হলে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং নলেজ একদম ক্লিয়ার থাকতে হবে। তার মানে এই না যে আপনাকে খুব অ্যাকাউন্টিং এ নলেজেবল হতে হবে, তা না। বেসিক লেভেলের যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং গুলো, যে জেবি গুলো আছে, জেবি গুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে, ছোট ছোট যে জেবি গুলো আছে। ওকে, তাহলে এই যে আজকে যে সিনারিওটা আমরা দাঁড় করাইলাম, এই সিনারিওটা আমরা একটা দেখি তাহলে কেমন হয়। হ্যাঁ, তো ওদিন যেটা দেখাইছিলাম যে আপনার সরাসরি পারচেজ অর্ডারের মাধ্যমে আপনার না ওই ইয়ার মাধ্যমে, ওই যে এফআই সলিউশন যেটা FB60 এর মাধ্যমে ইনভয়েস করে দেখাইছিলাম, আজকে যেটা দেখাবো সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের মাধ্যমে কিভাবে সলিউশনটা হয়। ওকে, যেটা এই যে সিনারিওটা, এই যে এটা আজকে দেখাবো। ওকে, এটা যেদিন ডিসকাশন করছিলাম, এটা আজকে দেখাবো, ক্রস ম্যাচ করে দেখাবো আপনাদেরকে। আপনারা কি সবাই প্র্যাকটিস করেন না শুধু ক্লাসই করেন, না সময় পান না? আচ্ছা আচ্ছা, কি করবেন এইসব টাইম ব্যস্ততার পাওয়া স্যার যায় না, প্র্যাকটিস মাধ্যমে? করি, যতটুকু লাস্ট সময় পাওয়া পর্যন্ত যায় স্যার টাইম দেওয়ার পাওয়াটা চেষ্টা একটু করি। ডিফিকাল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ফরেন প্রকিউরমেন্ট, মানে একটা ফরেন প্রকিউরমেন্ট না, দ্যাট মিন্স প্রকিউরমেন্ট প্রসেস অনুযায়ী আমি আজকে একটা সাইকেল টেস্ট, ঠিক আছে। এটা কি আবার পার্শিয়াল দিয়ে আমরা সলিউশন করব। ওকে, তাহলে আমি একটা প্রথম পারচেজ
রিকুইজিশন করি। ওকে, একদম ফুল সাইকেলটাই আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। পারচেস রিকুইজিশন করলাম, ঠিক আছে। আমি ধরেন কোন ক্যাটাগরি নেব, মেটেরিয়াল প্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি মেটেরিয়াল দিব, আমি কিছু গোডস কিনে নিয়ে আসি, ঠিক আছে। কি নিব, ব্রিক স্ল্যাব, ঠিক আছে, এটা নেই। ওকে, ব্রিক স্ল্যাব নিলাম, 500 কোয়ান্টিটি ব্রিক স্ল্যাব কিনবো, ঠিক আছে। এখানে আমি প্ল্যান্ট দিয়ে দিই, কারণ আমি কিনবো হেড অফিসের জন্য। ওকে, আচ্ছা, কি বলতেছে, এই মেটেরিয়ালটা হেড অফিসে ডিফাইন করা নাই, তাহলে অন্য একটা নিই। হেড অফিসে না থাকলে অন্য একটা প্ল্যান্টে থাকবে। আমরা দিন দিতে দেখি, এটা আসছে না, এখানে থাকতে পারে, এখানেও নাই। দেখেন এসিপি একটা মেসেজ দিচ্ছে, কি মেসেজটা হলো এরকম যে এই মেটেরিয়ালটা ওই প্ল্যান্টে অ্যাসাইন করা নাই, যেটা অ্যাসাইন করা আছে এরকম একটা নেই। দেখি ব্যাম্বো নেই, জীবনটা তো কাজ করতে করতে জীবন শেষ। দেখি এটা নেই কি। স্যার আমি বিষয়টা অ্যাকচুয়ালি ক্লিয়ার না, অ্যাসাইন করা নাই বলতে এখানে কি বোঝাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাসাইন একটা ভালো কোশ্চেন করেছেন। অ্যাসাইন নাই বলতে গেলে কি, একটা প্ল্যান্টের আন্ডারে যে সকল মেটেরিয়াল থাকবে ওই মেটেরিয়াল গুলাকে চিনে দিতে হয় যে ওই প্ল্যান্টের আন্ডারে এতগুলো মেটেরিয়াল আছে, ঠিক আছে। ধরেন একটা প্ল্যান্ট, একটা লোকেশন, এখানে কিছু ম্যানুফ্যাকচারিং হয়, এখানে কিছু ইনভেন্টরি মেইনটেইন করা হয়। এখন অন্য আরেকটা প্ল্যান্টে যদি এই প্ল্যান্টের মেটেরিয়ালটা আপনি সার্চ করেন তাহলে তো পাবেন না। তো এই মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা ওইখানে আপনি খুঁজতেছেন, তো এই মেটেরিয়ালটাতে ওইখানে অ্যাসাইন করতে হবে। দ্যাট মিন্স ওইখানেও দেখাই দিতে হবে যে এই সেম সেম মেটেরিয়াল দুই প্ল্যান্টেই থাকে। কথাটা বুঝতে পারছেন? সো স্যার আমাদের হচ্ছে সাপোজ কোনো ম্যাটেরিয়াল যদি পারচেজ করতে হয় ফর প্রোডাকশন পারপাস, আগে মানে ইনিশিয়ালি ওইসব ম্যাটেরিয়াল গুলো আগে আমাদের হচ্ছে স্যাপে ওগুলা মানে ডিফাইন করে দিতে হবে এবং হ্যাঁ, অ্যাসাইন তা করে তো দিতে হবে এটা অবশ্যই। কোন প্রোডাক্টের মধ্যে, কোন প্ল্যান্টের মধ্যে এটা ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ, আমরা এরপরে যখন পারচেজ করব তখন অলওয়েজ ওই প্ল্যান্টের আন্ডারে এটা পারচেজ হবে। হ্যাঁ রাইট। যেমন আর একটু সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন আম, আপনাদের ফ্যাক্টরিতে কিছু প্ল্যান্ট থাকে না, দুটো তিনটা প্ল্যান্ট থাকে, ম্যানুফ্যাকচারিং এর দুই তিনটা ইউনিট থাকে, অনেকগুলো ইউনিটের কথা বলে না, যে এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, দ্যাট মিন্স দুইটা প্ল্যান্ট। হ্যাঁ, এখন এই প্ল্যান্টের মধ্যে আমি কি করলাম, ফুয়েল এন্ড ডিজেল, এটা একটা মেটেরিয়াল আমি নিলাম। ওকে, তো এই ফুয়েল এন্ড মানে ডিজেল আমি যেটা নিলাম, এটা তো সব প্ল্যান্টের জন্যই তো এটা লাগে, ঠিক না। এখন একটা প্ল্যান্টের মধ্যে ফুয়েল এন্ড ডিজেল মেটেরিয়ালটা ক্রিয়েট করা আছে, আরেকটা প্ল্যান্টে নাই। তো যেটাতে নাই ওইখানে যদি আপনি পারচেজ অর্ডার করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, ওই প্ল্যান্টে এটা আবার অ্যাসাইন করে দিতে হবে না, সেম মেটেরিয়ালটা। এটাই আমি বুঝাতে চাচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে, তো এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমি মেটেরিয়ালটা সার্চ করে নিয়ে আসলাম না, যখন এসিপি ইমপ্লিমেন্টেশন করে কোনো কোম্পানি, ঠিক আছে, তখন সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থেকে একটা মেটেরিয়ালের লিস্ট কালেকশন করে, যে আপনারা যে পারচেজ করেন কত রকমের কত ক্যাটাগরির মেটেরিয়াল পারচেজ করেন, ওই মেটেরিয়ালটা তারা সফটওয়্যারে আপলোড করে দেয়। ওকে, প্যারালালি কিছু মেটেরিয়াল যদি ওই সকল মেটেরিয়ালের বাইরে থাকে, যে নতুন কিছু ক্রিয়েট করতেছেন, দ্যাট মিন্স আপনি 5000 মেটেরিয়াল ক্রিয়েট করলেন, এর বাইরেও কিছু মেটেরিয়াল কিনতেছেন যেটা আপনাদের এসিপি তে নাই, তখন নতুন আরেকটা মেটেরিয়াল যেটা থাকবে ওইটাকে ক্রিয়েট করে নিতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? ধর আপনার ফুয়েল এবং ডিজেল, এই মেটেরিয়ালটা আপনার এক্সিস্টিং যে সফটওয়্যারটা ডিজাইন হয়েছিল, মানে এটা সাপ্লাই চেইন আর জীবনও কিনে নাই, নতুন কিনবে, তাহলে কি করতে হবে, এটাকে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, ক্রিয়েট করলে এরকম নাম্বার সিরিজের একটা নাম্বার পড়বে। ওকে,
মেটেরিয়াল ক্রিয়েট করে কিভাবে একটা স্ক্রিন দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হলো MM01, এটা হলো ক্রিয়েট মেটেরিয়াল ইনিশিয়াল স্ক্রিন, মেটেরিয়াল ক্রিয়েট করার জন্য। ওকে, তো মেটেরিয়াল যদি আপনি ক্রিয়েট না করেন তাহলে আপনি তো পারচেজ করতে পারবেন না। তার মানে কি আগে আপনাকে ক্রিয়েশন করতে হবে। আপনি যদি কোনো একটা জিএল এর সার্চ করে আইডা আপনি পোস্টিং দিচ্ছেন, তো জিএল যদি ক্রিয়েশন করা না থাকে তাহলে কি আপনি পোস্টিং দিতে পারবেন? অবশ্যই না, ঠিক না? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি। এটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট করে। আমি কিন্তু এখন আজকে যে কাজটা করব এমএম মডিউল, আজকে যেটা আপনারা শিখবেন এটা হলো এমএম মডিউল এবং অ্যাকাউন্টস মডিউলের ইন্টিগ্রেশন। হ্যাঁ, সাপ্লাই চেইন মডিউল এবং অ্যাকাউন্টস মডিউলের ইন্টিগ্রেশনটা শিখবেন। আমি এখন যে কাজগুলো করতেছি এটা হলো এমএম মডিউলে। ঠিক আছে, যখন আমি অ্যাকাউন্টসে আসব তখন আপনাকে বলবো যে না আমি এখন অ্যাকাউন্টসের কাজ করতেছি। ঠিক আছে, এখন পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করার দায়িত্ব কার? যাদের গুডস দরকার, যেমন প্ল্যান্ট লেভেলে যারা থাকে তারা পারচেজ রিকুইজিশন দেয় যে আমার প্ল্যান্টের এক ছেলে বললো আমার স্যার ফুয়েল শেষ হয়ে গেছে, আমার 500 লিটার এখন ফুয়েল দিতে হবে। ঠিক আছে, তো সে কি করলো, সে ফুয়েলের জন্য সে পারচেজ রিকুইজিশন দিল। কথাটা বুঝতে পারছেন? তা আমি ওই স্টোর প্ল্যান্টের ওই ছেলের কাজটাই আমি করি। বুঝতে আপনারা সমস্যা হচ্ছে? স্যার পিজিআরটা দিয়ে কি বুঝাইছেন? কারণ আমাকে এই 16 তারিখের ভিতরে আমাকে এই স্টক দিতে হবে। আজকে হলো 13 তারিখ, আমাকে 16 তারিখের ভিতরে স্টক দিতে হবে। আমি ফর এক্সাম্পল দিলাম। ঠিক আছে, বা যদি ইমিডিয়েট হয় আজকের ভিতরেই দিতে হবে তাহলে আজকের ডেট দিব। ওকে স্যার এটা কি জাস্ট রেফারেন্স পারপসে নাকি এটা করাতে কোনো সিস্টেমে কোনো কিছু লক হয়ে যায় বা কোনটার ব্যাপারে? ডেলিভারি ডেট গুলা যেটা ডেলিভারি ডেট, যে পারচেজ রিকুইজিশন থ্রো করে সেই পারচেজ রিকুইজিশন থ্রো কি একদম গুডস কি জিরো হওয়ার আগে থ্রো করে না জিরো হওয়ার পরে থ্রো করে? জিরো হওয়ার আগে। অবশ্যই তাকে সেফটি স্টক রেখে তাকে পারচেজ রিকুইজিশন থ্রো করতে হবে, কারণ এই পারচেজ রিকুইজিশনের তো প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস আছে না? তো অ্যাট লিস্ট তো 2-3 দিন লেগে যাবে ওই প্রসেস গুলো কমপ্লিট করে পারচেজ করে নিয়ে আসতে আসতে, ঠিক না? এখন আপনি যদি একদম মানে আপনি শূন্য হয়ে যান, ফুয়েল এবং ডিজেল যদি শেষ নীল হয়ে যায়, আর তখন যদি আপনি পারচেজ রিকুইজিশন থ্রো করেন তাহলে তো এই জিনিসটা আর মানে আপনার প্রোডাকশনই বন্ধ হয়ে যাবে। তখন ম্যানেজমেন্টও আপনার উপর চলে যাবে যে তুমি তো সেফটি স্টক বুঝো না, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা একটা মেটেরিয়াল দিলাম, মেটেরিয়াল ডেসক্রিপশনটা অটোমেটিক আসলো। 500 লিটার আমরা কিনবো, ঠিক, ইউনিট এল মিন্স লিটার, মেটেরিয়াল গ্রুপ হলো ফুয়েল এন্ড লুব্রিক্যান্ট, একটা প্রজেক্টের জন্য কিনতেছি, এটা জেনারেল স্টোর। ওকে, আচ্ছা, তো সেখানে কিছু অপশন আছে, ভ্যালুয়েশন নামে একটা অপশন আছে, সোর্স সাপ্লাই আছে, স্ট্যাটাস আছে, কন্টাক্ট পারসন আছে, এরকম বেশ কিছু অপশন আছে এখানে। ঠিক আছে, যেমন টেক্সট, যে আমি লিখলাম যে ইমিডিয়েট পারচেজ বা ইমার্জেন্সি পারচেজ। হ্যাঁ, ইমার্জেন্সি পারচেজ, এই একটা নোটস দিয়ে দিলাম। এই নোটসটা পরবর্তীতে কি যারা পারচেজ করবে তারা দেখতে পাবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তারপরে এখানে দেখেন ডেলিভারি টেক্সট আছে। আমি ডেলিভারি টেক্সটে বললাম যে এটা আমাকে টঙ্গী, আপনার টঙ্গী নামে একটা লোকেশন, ওই লোকেশনে দিতে হবে। তো এটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি দেখেন এটা সেভ দিলাম। ওকে, সেভ দিলে একটা পারচেজ রিকুইজিশন নাম্বার তৈরি হলো, ঠিক না? তো আমি এখন কার হয়ে কাজ করতেছি? আমি কাজ করতেছি একটা স্টোরম্যান হিসেবে। ঠিক আছে, আমার স্টক শেষ হয়ে যাচ্ছে, আমাকে স্টক দিতে হবে, এই পারচেজ রিকুইজিশন করলাম। এই পারচেজ রিকুইজিশনটা রিলিজ করতে হবে তো, ঠিক না? তো রিলিজ কে করবে? স্টোরের ম্যানেজার এবং ওই প্ল্যান্টের হেড, ঠিক না? তারা রিলিজ করবে যে আসলে ওইটা কেনার জন্য যোগ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটাকে রিলিজ করে আসি।
হ্যাঁ হ্যাঁ ME51N 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 দ্যাট মিন্স ME51N ঠিক আছে। আচ্ছা এখন কি হলো, আমি এই নাম্বারটা ভুলে গেছি, এটাকে Sir, আমাকে খুঁজে বের ME করতে হবে, ঠিক আছে। 54 আমি পারচেজ রিকুইজিশন যেটা করেছিলাম এটা আমি ভুলে গেছি, এটাকে এখন সার্চ করে আমি নিয়ে আসি। এটা আপনি দুই ভাবে করতে পারেন, যে ডিসপ্লে মোডে গেলেও আপনি দেখতে পাবেন যে কিছুক্ষণ আগে যেটা তৈরি করছে এটা না, এটা এখন নাই। বা আরেকটা ট্রানজিশন কোড আছে ME5A নামে, ME5A, এখানে পারচেজ অর্ডারের লিস্ট দেখা যাবে। আমি যে পারচেজ অর্ডারটা করছি এই পারচেজ অর্ডারটার এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসি। ওকে, তো আমি যে প্ল্যান দিছিলাম এই প্ল্যানটাকে আমি নিয়ে আসি, আমি এই প্ল্যানটা দিছিলাম এবং মেটেরিয়ালের গ্রুপ ছিল কি আমার ফুয়েল এন্ড লুব্রিকেন্ট ছিল না, তো আমি ফুয়েল এন্ড লুব্রিকেন্ট গ্রুপের মেটেরিয়ালটা খুঁজে নিয়ে আসি, ফুয়েল এন্ড লুব্রিকেন্ট এটা ছিল। এখানে অনেকগুলো পারচেজ রিকুইজিশন আসছে, তা আমার কোনটা ছিল, ঠিক না? আমার ছিল এই যে এইটা, এই যে 500 লিটার, ঠিক আছে, এই নাম্বারটা আমি ক্রিয়েট করছিলাম। তাহলে এটাকে আমি রিলিজ করার ব্যবস্থা করি। রিলিজ করার জন্য যে ট্রানজেকশন কোড এটা হলো ME54M, ME54M। ডিসপ্লে মোডে চলে আসছে, ME54। কারণ এটা রিলিজটা আসতেছে না কেন একটু দেখি। ME55, এটা ছিল আমার গ্রুপ ছিল 159 কোলন লুব্রিক্যান্ট, এটা দিয়ে দেখি কি হয়। রিলিজ কোড ছিল আচ্ছা, peer release স্টুডেন্ট করতে হবে। প্ল্যান করতে দেখে শিখতে, এটা হলো যারা রিলিজ করবে সিনিয়র লেভেলে যারা থাকবে তারা এটা রিলিজ করে। 53M
ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। আমি কি ভুল নাম্বার সার্চ করে নিয়ে আসলাম নাকি? কারো কাছে কি আছে নাম্বারটা? আমি যেটা ক্রিয়েট করছিলাম, দেখছেন কেউ? আচ্ছা। ও, আমি মেটেরিয়াল নাম্বারটা কপি করছি। উফ, এই কারণে তো আমি পাচ্ছি না। আচ্ছা, ডেলিভারি ডেট, এই যে আমার পিআর নাম্বার, আমি মেটেরিয়াল নাম্বার কপি করছি। /MA54N এটাই তো ছিল আমার পারচেস অর্ডার নাম্বারটা, ঠিক না? রিলিজ স্ট্র্যাটেজি দেখেন, প্ল্যান্টের হেড আছে, জোনাল হেড আছে এবং চিফ ইঞ্জিনিয়ার, ওনারা এটাকে রিলিজ করবে। হ্যাঁ, এখন ওনারা এটা এখানে এভাবে টিক মার্ক দিবে, টিক মার্ক দিলে এটা রিলিজ হয়ে যাবে। তখন পারচেস অর্ডার তৈরি করতে পারবো, এর আগ পর্যন্ত এটাকে আর আমরা পারচেস অর্ডার তৈরি করতে পারবো না। সেভ দিয়ে দিলাম, রিলিজ হয়ে গেল, দেখেন টিক মার্ক চলে আসছে, ঠিক না? বা কোনো 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 কিছু ইনফরমেশন যদি চেঞ্জ করতে হয়, ওনারা ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারবে। স্যার এখানে কি ভ্যালু চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, সবকিছু চেঞ্জ করতে পারবে, সবকিছু। যেমন সব, ভ্যালুটা আগে ডিফাইন করা থাকে না সবগুলো প্রোডাক্ট? রিকুইজিশনে তো ভ্যালু দেবার কথা না, যেমন রিকুইজিশনে একটা টেন্টেটিভ প্রাইস থাকে, ঠিক আছে? রিকুইজিশন তো এটা ফাইনাল না, যে আমার এই মেটেরিয়ালটা লাগবে, এটা প্রিভিয়াস একটা প্রাইস যেটা থাকে, প্রিভিয়াস প্রাইস মিন্স হলো এভারেজ মেথডে যে প্রাইসটা থাকে। ধরেন আপনারা তো কন্টিনিউয়াসলি গুডসটা কিনতে থাকবে, ঠিক না? ধরেন আমি আজকে 500 লিটার কিনলাম 10 টাকা করে, আবার এক সপ্তাহ পরে 500 লিটার টাকা করে, আবার এক সপ্তাহ পরে 500 লিটার কিনলাম 8 টাকা করে। তখন কি করবে সিস্টেম? অটোমেটিক এটাকে এভারেজ রেট হিসেবে নিবে। অনেক সময় তো লাস্ট পারচেস রেটটা বসে। কি অলওয়েজ না না না, এটা অলওয়েজ এভারেজ মেথডেই নিবে, এটা অলওয়েজ এভারেজ মেথডে নিবে। র মেটেরিয়াল অলওয়েজ এভারেজ মেথড, ঠিক আছে? তাহলে পারচেস অর্ডারটাকে রিলিজ, মানে পারচেস রিকুইজিশনটাকে রিলিজ করে দিলাম। রিলিজ করার পর যেটা করব, পারচেস অর্ডার তৈরি করব। তো পারচেস অর্ডার ট্রানজিশন করার জন্য ME21N ME21N এই বেসিক ট্রানজিশন কোড গুলো লিখে রাখেন সাপ্লাই চেইনে, ঠিক আছে? ME21N এটা দিয়ে আমি একটা পারচেস রিকুইজিশন ক্রিয়েট করব। তো না, পারচেস অর্ডার তৈরি করব। তো পারচেস রিকুইজিশনটাকে আমি সার্চ করে নিয়ে আসি, যে পারচেস রিকুইজিশনটা আমি ফিল আপ করেছিলাম, এটাই তো, ঠিক না? এলো 412 নাম্বারটা ছিল। তো এইখানে কি করব, আমি রেফারেন্স হিসেবে পূর্বেরটাকে কপি করে ফেলবো। দেখেন ইনফরমেশন সব ডান পাশে চলে আসছে আসছে। তো এখানে কিছু ইনফরমেশন আমাকে আরো এডিশনাল ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে? এখানে ক্যাটাগরি আছে, পারচেস অর্ডারের কিছু ক্যাটাগরি। এটা কি লোকাল পি হবে, না সার্ভিস পি হবে, না স্ট্যান্ডার্ড পি হবে, এরকম কিছু ক্যাটাগরি আছে, না ইম্পোর্ট পি হবে। ঠিক আছে, আমি এটাকে লোকাল পি হিসেবে নিয়ে নিলাম। ওকে, তারপর পারচেজিং অর্গানাইজেশন, যে কোম্পানি থেকে আমি পারচেজ করতেছি পারচেজিং অর্গানাইজেশনটা দিয়ে দিলাম। তারপর সাপ্লায়ার ইনফরমেশন, আমি কোন ব্যক্তির কাছ থেকে বা কোন ভেন্ডারের কাছ থেকে এটা নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটাকে, এর আগে কি আক্তার স্টোন প্রাসাদ দেখাইছিলাম না আপনাদেরকে? জি স্যার। ওইটাতেই থাকি আমরা তাহলে। না, আকিস সিমেন্ট থেকে কিনি, ঠিক আছে? আকিস সিমেন্ট থেকে ধরেন কিনলাম, তাহলে ভেন্ডার কোড দিলাম, কোড দেওয়ার পর আমি এন্টার দিলাম, সে আরো কিছু ইনফরমেশন চাচ্ছে।
সে কি কি ইনফরমেশন চাচ্ছে নিচে মেসেজ দিতে থাকবে। সে বলতেছে যে নেট প্রাইস মাস্ট বি গ্রেটার দেন 0। আমি এখানে নেট প্রাইস দেই নাই। ওকে, ধরেন এটা পার লিটার ধরেন আমি 62 টাকা করে কিনবো, ঠিক আছে? তো তাহলে 500 লিটার আমি 62 টাকা করে কিনবো। আচ্ছা, এখন সিস্টেম আপনাকে একটা মেসেজ দিচ্ছে নিচে, মেসেজটা একটু পড়েন, সবাই একটু মনোযোগ দিয়ে পড়েন। ঠিক আছে, সিস্টেম মেসেজটা দিচ্ছে, সিস্টেম মেসেজটা দিল কি যে সে বলতেছে এই মেটেরিয়ালটা তুমি পূর্বে 60 টাকা করে কিনছো, এখন তুমি 62 টাকা করে কিনতেছো। ঠিক আছে, এরকম একটা মেসেজ সে দিছে। তো আগে যেটা 60 টাকা ছিল কিনা এটাকে চেক করে আসি। ওকে, তাহলে MM60 একটা ট্রানজেকশন কোড আছে। যারা এফআইসিইউ তে যারা জব করে বা এফআইসিইউ কাজ শিখে তারা শুধু এফআইসিইউ শিখলে হয় না, তাকে কিন্তু অন্যান্য মডিউলের সব বেসিক জানতে হয়। ঠিক আছে, তাহলে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, এই যে মেটেরিয়াল কোড দিলাম এবং প্ল্যান কোড কত টাকা ছিল, এই যে দেখেন 60 টাকা। সে পূর্বে পার লিটার প্রাইস কত 60 টাকা ছিল, এখন আমি কততে কিনতেছি 62 টাকা, এই জন্য সে একটা মেসেজ দিছে। ঠিক আছে, এখান থেকে ইফেক্টিভ প্রাইস ইজ 0 বিডিপি লেখা কেন? ওকে, আমি এটাকে 58 টাকা দিয়ে কিনি, তখন সে কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না। ঠিক আছে, ধরেন এটাকে আমি 100 টাকা দিয়ে কিনি পার লিটার, তখন দেখি সে কি মেসেজ দেয়। ঠিক আছে, এখন আর সে না, এখনো কোনো মেসেজ দেয় নাই। ঠিক আছে, 62 টাকা দিয়ে কিনি, বেশি পার্থক্য দিয়ে কিনা আসলে ঠিক না। আচ্ছা, তারপর আর কি ইনফরমেশন আছে দেখি। মোটামুটি সব ইনফরমেশনই আমরা ফিল আপ করলাম। ঠিক আছে, এই যে পারচেজ রিকুইজিশনের পূর্বের নাম্বারটা এটা ট্যাগ হয়ে আছে এখানে দেখেন পারচেজ অর্ডারের ভিতরে। তো আমি সেভ দিয়ে দেখি সে কোনো মেসেজ দেয় কিনা। সেভ, না সে কোনো মেসেজ দেয় নাই। 231 নাম্বার পারচেজ অর্ডার ক্রিয়েট হয়েছে আমার। তাহলে এই 231 নাম্বার পারচেজ অর্ডারটাকে আমি স্যার অনেক সময় রিলিজ দেখা করার গেল ব্যবস্থা করি। লোকাল প্রিভিয়াস পারচেজ অর্ডারটাকে রেফারেন্স করে কেন টানা হবে না এটা যুক্তি দেখান। মানে এটাই তো হওয়া উচিত, আপনি যে কোশ্চেনটা করছেন এটার উল্টাটা কি হওয়া উচিত না? আপনার মানে একটু চিন্তা করেন, এসিপি কিন্তু একটা ট্র্যাক থাকে। ও যে পারচেজ রিকুইজিশনটা দিছে, এই পারচেজ রিকুইজিশনের পারচেজ অর্ডার নাম্বার এবং কি ডেলিভারি ইনভয়েস পর্যন্ত একটা ট্র্যাক থাকে। মানে এটাকে বলা হয় ডকুমেন্ট ফ্লো, স্টার্ট টু ইন ডকুমেন্ট ফ্লো। এটা হলে কি ভালো না যে কি রিকুইজিশন দিল, এই রিকুইজিশনের এগেইনস্টে কি পারচেজ অর্ডার হলো, কি গুডস আসলো, কি ইনভয়েস হলো এবং কি পেমেন্ট হলো, টোটাল একটা প্রসেস কিন্তু একসাথে একটা লিংক আপে থাকে। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সফটওয়্যার, এই কারণে বলা হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, এখানে একটা কোশ্চেন ছিল যে যখন রিকুইজিশনটা দেওয়া হয়, যদি সাপোজ কেউ 5টা ম্যাটেরিয়ালের একটা রিকুইজিশন দিল, তো হ্যাঁ, সাপোজ একজন আমার স্টোর থেকে 5টা ম্যাটেরিয়ালের রিকুইজিশন দিল। হ্যাঁ, এখন আমি এই 5টা ম্যাটেরিয়ালস এর ভিতরে 3টে ম্যাটেরিয়ালস আমি একজন সাপ্লায়ারের কাছে পাচ্ছি, বাকি হ্যাঁ 2টোর দিতে জন্য পারবেন, আমাকে আপনি অন্য একটা 5টা সাপ্লায়ার ম্যাটেরিয়াল দিতে 5 হবে। জনকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু ওই কোয়ান্টিটির জায়গায় 1 দিবেন, আকিসকে 1 দিবেন, আক্তারকে 1 দিবেন, ডব্লিউডব্লিউ কে আরেকটা 1 দিবেন, আরেকজনকে, এইভাবে 5টা ভাগে ভেঙে মানে ফেলবেন। কথাটা মাল্টিপল বুঝছেন? সাপ্লায়ার সিলেক্ট করা যাবে। হ্যাঁ, মাল্টিপল সাপ্লায়ার আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো অপশন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ আমরা যারা অ্যাকাউন্টসে যারা কাজ করি আমাদের তো আসলে এগুলো লাগে না। এগুলো লাগে কার জন্য? ওই যারা ইয়াতে কাজ করে, ওই যে সাপ্লাই চেইনে কাজ করে, তারা তখন এগুলো করবে। ঠিক আছে, তারা মাল্টিপল সাপ্লাই নিয়ে কাজ করবে, সমস্যা নেই। তাহলে আমি পারচেজ অর্ডারটাকেও কিন্তু আবার রিলিজ করতে হবে। তার মানে কি, রিলিজ অপশন এখানে দুইবার, একটা হলো পারচেজ রিকুইজিশন একবার, পারচেজ অর্ডারে একবার। ওকে,
তাহলে এখান থেকে এটাকে রিলিজ করে দিলাম, সবাই এটাকে রিলিজ করে দিল। রিলিজ করার পর এটাকে আমরা সেভ দিয়ে দিব। ওকে, এখন গুডস রিসিভ করব, গুডস আসছে। হ্যাঁ, আমি এখন স্টোর ম্যানের কাজ করতেছি। MIGO, গুডস রিসিভ করা ট্রানজাকশন কোড কি? MIGO, এই যে দেখেন GRN, যেটাকে বলছিলাম গুডস রিসিভ নোটিফিকেশন, দ্যাট মিন্স এসিপি তে বলে MIGO। এই যে ট্রানজাকশন কোড গুলো দেখছেন, এই ট্রানজাকশন কোড গুলো কিন্তু আমি এখানে কাজ করতেছি। তাহলে MIGO তে গেলাম, যাওয়ার পর আমি কি করব? গুডস রিসিভ করব। এই যে গুডস রিসিভ, এখানে আমি এটাকে পারচেজ অর্ডার নাম্বারটা দিলাম। এখন এখানে 500 কোয়ান্টিটি ছিল না আমার, এখন কি ফুল কোয়ান্টিটি রিসিভ করবেন না কিছু কম করবেন? আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। এই যে ইয়ার মতো, ওই ছোটবেলায় আমরা ওই কিছু ওই যে কিরকম ক্যাসেটে গান শুনতাম, তখন ফিতাগুলো নষ্ট হয়ে গেলে এরকম সাউন্ড আসতো। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা পার্সিয়ালি রিসিভ করি। 500-র বদলে কতটুকু রিসিভ করবো বলেন? 300 করলাম। ওকে, তাহলে 300 করলাম, ঠিক আছে। এবং কোথায় রিসিভ করব এটাকে আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, গুডস রিসিভ যেটা আমি করলাম, ওকে, এবং এটার ইনফরমেশনটা এখানে দিয়ে দিলাম। চেক নামে একটা অপশন আছে, চেক। এখানে দেখি সে আরো কোনো কিছু চায় কিনা। না, সে আর কিছুই চাচ্ছে না, একটা ইয়েলো একটা মেসেজ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করলে তো একটা অ্যাকাউন্টিং ডকুমেন্ট করবে, করবে না? এই যে একটা অ্যাকাউন্টিং ডকুমেন্ট করবে। গুডস রিসিভ করলে কি জার্নাল হয় বলেন তো? এখানে লিখছিলাম মনে হয় আমি, এই যে ইনভেন্টরি ডেবিট টু GRIR ক্রেডিট, ঠিক না? তাহলে আমরা জার্নালটা কি দেখে আসবো? আমরা জার্নালটা দেখে আসি। এই যে জার্নালটাতে ক্লিক করলাম, /NMIGO, এখানে গেলাম, ডিসপ্লে, ডিসপ্লেতে এই যে ডকুমেন্ট নাম্বারটা, এই ডকুমেন্ট নাম্বারটার ডকুমেন্ট ইনফো FI ডকুমেন্ট, দ্যাট মিন্স অ্যাকাউন্টিং ডকুমেন্ট দেখি। আচ্ছা, তারপর আসছে কি, এটাকে সোজা করে দিই। জার্নালটা নিয়ে কোনো কনফিউশন কারো? জার্নালটা দেখেন, আমার স্টক অফ কনজিউমেবল গুডস, দ্যাট মিন্স এটা আমার লুব্রিকেন্ট ছিল, এজন্য কনজিউমেবল গুডস ডেবিট টু GRIR ক্রেডিট, ঠিক আছে। প্যারালালি এইখানে SAP S/4 হানার 2020 ভার্সনে নতুন একটা ফিচার এডিশন হয়েছে, এটা হলো পারচেজ অ্যাকাউন্ট দিতে হবে। যে আপনি যতগুলো MIGO করবেন, এটার এগেইনস্টে একটা অফসেটিং GL থাকতে হবে, দ্যাট মিন্স পারচেজিং অ্যাকাউন্ট আর অপোজিট অফসেটিং অ্যাকাউন্ট, আলটিমেটলি ডেবিট ক্রেডিট হয়ে সে জিরো হয়ে যাবে, ঠিক আছে। মানে দিন শেষে কত টাকার পারচেজ করলাম, মানে কত টাকার গুডস রিসিভ করলাম, এটাকে একটা সেপারেট GL এ দেখা যাবে এটা, কিন্তু এটার অ্যাকাউন্টিং কোন ইনফরমেশন জিরো থাকবে। দুইটা GL মিলে এটাকে জিরো থাকবে। এটা আলটিমেটলি আমার টাকাটা থাকবে কি, স্টক বাড়বে আর GRIR ক্রেডিট হবে। স্যার GRIR জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম, আপনারা কি কারো মনে আছে? কেউ বলতে পারবেন? একটা গুডস ক্লিয়ারিং আইটেমের মানে সাসপেন্স অ্যাকাউন্টের মতো। It's a liability account. It's a liability account. GRIR account কি? এটা হলো টেম্পোরারি লাইবিলিটি অ্যাকাউন্ট। দ্যাট মিন্স আমি এখনো পর্যন্ত বিলটা হাতে পাই নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি
এখন 300 লিটারের গুডস রিসিভ করছি 62 টাকা করে, 18,600 টাকা। তাহলে আমরা একটা কাজ করি, পারচেস অর্ডার ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে দেখি স্ট্যাটাস গুলোতে কি কি ইনফরমেশন আসছে। এটা আমার ছিল না আকি সিমেন্ট। আমি অর্ডার কোয়ান্টিটি কত করছিলাম বলেন, আমার সাথে একটু কথা বলেন আপনারা। 500 কোয়ান্টিটি অর্ডার করছিলাম না? এই যে 500 অর্ডার কোয়ান্টিটি 500, যার মূল্য কত? 31,000 টাকা। এবং ডেলিভার্ড কত টাকা? ডেলিভার্ড কত কোয়ান্টিটি? 300 গুডস রিসিভ করছি, তার মানে ডেলিভার্ড কত হয়েছে? 300, যার মূল্য কত? 18,600 টাকা। স্টিল টু বি ডেলিভার্ড, এখনো পর্যন্ত আমার ডেলিভারি কতটুকু বাকি আছে? 200 কোয়ান্টিটি, যার মূল্য 12,400। তারপরে আছে কি? ইনভয়েসড 0, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনভয়েস করি নাই, এখন করব। ওকে, তারপরে আছে কি? ডাউন পেমেন্ট, যদি এই পারচেজ অর্ডার এগেইনস্টে কোনো ডাউন পেমেন্ট থাকে তাহলে এখানে ট্যাগ করা যায়। আচ্ছা, তাহলে আমরা এটাকে ইনভয়েস করি। ME23N, এটা হলো পারচেজ অর্ডার ডিসপ্লে। ME23N, ME21N হলো ক্রিয়েট, ME22 মানে 21 হলো, আমি আবার দেখাচ্ছি আপনাকে, এই যে এক্সেলে দেখেন এখানে কি আসছে। ME21N হলো ক্রিয়েট, 22 চেঞ্জ, 23 হলো ডিসপ্লে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন এটাকে ইনভয়েস করব, ঠিক না? তাহলে ইনভয়েস করলে আমাকে কি করতে হবে? এই পারচেজ অর্ডার নাম্বারটা রেফারেন্স দিয়ে আমাকে ইনভয়েস করতে হবে। তাহলে /NMIRO, এটাই তো বলছিলাম আমি ট্রানজাকশন কোডটা। আর FI সলিউশনের মাধ্যমে কি করছিলাম? ওটাকে বলছিলাম FB60। আর MM মডেলের মাধ্যমে ইনভয়েস করা মানে কি? MIRO। এই যে পারচেজ অর্ডার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে এন্টার প্রেস করলাম। এই যে 18,600 টাকার কি হয়েছে? ইনভয়েস চলে আসছে। ওকে, অটোমেটিক্যালি সে পিক করে নিয়ে আসছে, কারণ প্রত্যেকটা নাম্বারের সাথে একটা নাম্বারের সিকোয়েন্সলি মিল আছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব? এই 300 কোয়ান্টিটির বিল করব। এখন কি 300 কোয়ান্টিটির বিল করবেন না আরো কম করবেন? আর 300 কোয়ান্টিটির বিল করব আমরা কি এখানে 300 কোয়ান্টিটি করে 300 কোয়ান্টিটি। আপনি কি কেউ বলতে পারবেন যে 300 কোয়ান্টিটির চেয়ে বেশি বিল করা কি উচিত হবে কি হবে না? হবে না স্যার, কারণ আমরা তো বেশি তো বিল করাও যাবে না। হ্যাঁ, কারণ আমি মাল রিসিভই করছি 300, তাহলে তো আমাকে বেশি করা উচিতও না, আর সিস্টেম এটা আপনাকে পারমিট করবেও না। স্যার কম তো করা যাবে, হ্যাঁ কম তো করা যাবে। হ্যাঁ, কম করতে পারবেন, কিন্তু কখনো আপনি বেশি করতে পারবেন না, কারণ সিস্টেম আপনাকে অ্যালাউ করবে না। আপনার যতটুকু লাইবিলিটি, দ্যাট মিন্স যতটুকু গুডস রিসিভ করছেন তার চেয়ে বেশি আপনি বিল করতে পারবেন না। ঠিক আছে, কোয়ান্টিটি বিল করতে পারবেন না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি একটা কাজ টোটাল করি। অ্যামাউন্টের উপরে কি একটা ডিসকাউন্ট এন্ট্রি দেওয়া যাবে? সাপোজ এখানে তার গুডস এর কোয়ালিটি, আমি এক্সাম্পল স্বরূপ যে একটু লো ছিল বা তারা একটু ডেলিভারি ডেট দেরি হয়েছে, যার কারণে তাদেরকে একটা কস্ট দেওয়া হয়েছে যে এখানে 18,600 না হয়ে তাদেরকে 18,000 টাকার বিল করা হবে, 600 টাকা হ্যাঁ তাদেরকে দেওয়া কেটে যাবে। রাখা হবে আপনার এভাবে। ওই যে ক্রেডিট নোটের কথা বলছিলাম না, FB65 মনে আছে? এটা গত হ্যাঁ ক্লাসে বলছিলাম হ্যাঁ, কিন্তু। ক্রেডিট নোটটা মানে ক্রেডিট নোট স্যার, আমি বলছি যে এই স্ক্রিনে কি অ্যাডজাস্ট করা যাবে নাকি? হ্যাঁ, আমি এই কোন স্কিম কোথা অ্যাডজাস্ট থেকে করা যাবে, এখনই করে দিচ্ছি 600 টাকা আপনাকে, এখনই করে 600 দিচ্ছি, টাকা দাঁড়া, বলবো। এখনই করে দিচ্ছি। তাহলে আমি বিল কত করব এখানে? 18,000, ঠিক না? 18,000, হ্যাঁ। তাহলে আমার গ্যাপ কত আসছে দেখেন। সে একটা মেসেজ দিচ্ছে যে 5,000 টাকা অ্যাডভান্স আছে এই ভেন্ডারের এগেইনস্টে। ঠিক আছে, থাকুক, সমস্যা নাই। এন্টার ট্যাক্স কোড, 0 করে দিলাম। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেনের আনসার দেন আপনারা। ব্যাট কি পেমেন্টের সময় আমরা কাটি না ইনভয়েসের সময় কাটি?
আছে আছে, এই যে ট্যাক্স নামে দেখেন একটা অপশন আছে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট প্রসেসে তো ভেন্ডরের পেমেন্ট যখন দেয় তখন ট্যাক্স কাটে, টিডিএস বিডিএস কাটে, ইনভয়েসের সময় কিন্তু কাটে না। এখানে কিন্তু অপশন আছে, আমরা ইচ্ছা করলে করতে পারবো। এসিপি আপনার ইনভয়েস টাইমেও ট্যাক্স কাটার অপশন করে রাখছে, মানে এক এক দেশের জন্য সব অপশনই আছে, ওই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে পোস্টিং গুলো পাস করতে হবে। যেমন আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আমরা কি করি, যখন আমরা ভেন্ডরকে পেমেন্ট তখনই কিন্তু টিডিএস বিডিএস কাটি, ইনভয়েসের সময় কিন্তু আমরা কাটি না। আচ্ছা, এটা একটা অপশন। আরেকটা জিনিস আছে কি, যে ওয়ার্ক অর্ডারের সাথে আমরা কিছু কথা লিখে দিই যে এক্সক্লুডিং দ্যাট বা ইনক্লুডিং দ্যাট। এক্সক্লুডিং এবং ইনক্লুডিং বলতে আপনারা কি বুঝেন? ইনক্লুডিং ভ্যাট, দ্যাট মিন্স কি ওই প্রাইসের ভিতরে ভ্যাটটা অন্তর্নিহিত আছে, হ্যাঁ। এক্সক্লুডিং ভ্যাট তার মানে কি ভ্যাট ছাড়া মূল্য, ওকে। কিছু কিছু ইনভয়েসে দেখবেন ভ্যাটের চালান দিয়ে দেয়, তাহলে কি আপনি আবার ভ্যাট কাটতে পারবেন তার? অবশ্যই না, কাটলে সে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যখন সে ভ্যাট চালান দিয়ে দিবে আপনি ওনলি এআইটি কাটতে পারবেন, তার উপর ভ্যাট কখনোই কাটতে পারবেন না। হ্যাঁ, ভ্যাট কাটতে পারবেন কখন, যদি গভর্নমেন্ট রুলসে আছে যে ভ্যাট কাটার পার্সেন্টেজ হলো 15%, সে চালান দিয়েছে 5% আর 7%, বাকি 7% এর উপরে আপনি ভ্যাট কাটতে পারবেন। দ্যাট মিন্স 15% কে ফুলফিল আপ করবেন, কিন্তু যদি ও 15% কাটে তাহলে আর আপনি ভ্যাট কাটতে পারবেন। স্যার আমার এখানে ক্লিয়ার? কিছু কথা আছে। জি বলেন। স্যার ভ্যাট আইনে এরকম নাই, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, বাট 15% হলেই যে আমি কাটতে পারবো না এমন না। ওরা যদি 15% এর ভ্যাট চালান দেয়, তারপরও কাটার নিয়ম আছে, তাহলে ভ্যাট আপনি কত হ্যাঁ পার্সেন্ট হ্যাঁ হলে আছে, কাটতেছেন? এটা হলো SRO 240 অনুযায়ী এক্সেপ্ট ম্যানুফ্যাকচারার অল আর সার্ভিস প্রোভাইডার, আর সার্ভিস প্রোভাইডার হইলেই ম্যান্ডেটরি ভ্যাট ডিডাকশন। হ্যাঁ, সার্ভিস প্রোভাইডার তো 15% কাটেই। হ্যাঁ, ও ভ্যাট পণ্য দিলেও চালানও সে দিল, সার্ভিস প্রোভাইডার। আমার কথাটা শুনেন। ও একটা 15% এর ভ্যাটের চালান দিয়ে দিল সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? জি, এরপরও কি আপনি আবার 15% কাটবেন? এরপরে আমি 7.5% কেটে রাখবো। তার মানে টোটাল 22% কাটার এখন রুলস। না, আমি তো 7.5% কেটে রাখবো, সে আউটপুট ভ্যাট দিবে 15%, সে 7.5% ইচ্ছে করলে দিতেও পারে, বাট সে যদি না, আবার আলটিমেটলি আমার কথা হলো এই বিলের উপর আলটিমেটলি কত পার্সেন্ট তাহলে কাটা হলো, আমাকে একটু ক্লিয়ার করেন, বিষয়টা একটু ক্লিয়ার করেন। জি। এই 2021 এ এই রুলস এসআরও তে আসছে এটা। স্যার এখানে অনেক ডিটেলস আছে, এটা আলোচনা করলে আমার এসএপি এর ক্লাস আর করা হবে না স্যার, আমি ডিটেল বলতে পারবো আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাড তাকে ট্যাক্স আসলে ম্যানেজমেন্টের জন্য। ব্যাড ট্যাক্সের ম্যানেজমেন্ট ওই মাইনুদ্দিন স্যারের কাছ থেকে আমরা আবার শিখে নেব, সমস্যা নেই। ওকে। স্যার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে অনেকেই সাপ্লায়াররা ইনভয়েস করার সময় ক্যারিং চার্জটা লিখিয়ে দেয়, যেটা হচ্ছে বিলের সাথে তিনি পেমেন্ট করে দেয়, বুঝতে পারছি। পরবর্তীতে হচ্ছে তাকে আমরা পেমেন্ট করতে হয়। তো সেটা এখানে ওইভাবে কোনো সিস্টেম? আচ্ছা আচ্ছা, এটাই আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এটাকে প্ল্যান কস্ট বলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমার বিল আসলো কত? আপনার 18,600 টাকা আসছে আমার অ্যামাউন্ট, এবং 18,000 টাকা আপনি যেটা বলছেন এটা আমি দেখাচ্ছি আপনাকে। আমি যে পারচেজ অর্ডারটা করছিলাম ওই স্ক্রিনটাতে আমি চলে যাই, MA23N।
এই যে পারচেজ অর্ডারটা, হ্যাঁ এখানে এই যে দেখেন কন্ডিশন নামে একটা অপশন আছে, কন্ডিশন দেখছেন, এটাকে বলা হয় কন্ডিশন এসিপি। এই কন্ডিশন বক্সে এখানে একটা অপশন আছে, এই যে দেখেন আপনি যদি এটার এগেইনস্টে কোনো চার্জ ইনক্লুড করতে চান, দ্যাট মিন্স ডেলিভারি চার্জ বা পিকআপ চার্জ, বিভিন্ন ধরনের চার্জ ইনক্লুড করতে চান, তাহলে এখানে একটা অপশন থাকবে, এই অপশনটা সিলেক্ট করে আপনি ধরেন এখানে টাকা দিয়ে দিলেন, 5,000 টাকা ট্রান্সপোর্ট কস্ট দিয়ে দিলেন, তাহলে 31 এর সাথে কি হবে, 5,000 টাকা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তখন আলটিমেটলি বিল হয়ে যাবে কি ওই 5,000 টাকা সহ, ডেলিভারি কস্ট সহ চার্জ হবে, কারণ এটা তো ইনক্লুডিং টু মেটেরিয়াল কস্ট। ওকে, এখন আমার 600 টাকা বাকি আছে, তাহলে এখন আমরা কি করব, রেফারেন্স নতুন করে আমি লগ ইন করি /NMIR4, এই পারচেজ অর্ডার নাম্বার ছিল আমার ডেট, এটা আবার 600 টাকা নিলাম। আচ্ছা, ডিসকাউন্টের টাকার জন্য ক্রেডিট মেমো ইস্যু করতে হবে, ঠিক আছে, ডিসকাউন্টের টাকার জন্য। তারপর আমি ফুয়েল এন্ড লুব্রিকেন্টেড বিল, টেক্সট দিয়ে দিলাম, এটা বিল নাম্বার 1 2 3 4 5। সে বলতেছে যে ডাউন পেমেন্ট 5,000 টাকা আছে, এটা ট্যাক্স কোড ওকে 0 করে দিলাম, বেসলাইন ডেট আজকে দিয়ে দিলাম, এবং জার্নালটা আমরা দেখি কি জার্নাল আসছে। জার্নালটা দেখেন যে আকিস সিমেন্ট ক্রেডিট জিআরআইআর ডেবিট, ওকে, যেটা আমি এক্সেলে ওই যে দেখাইছিলাম আপনাকে, আকিস সিমেন্ট ভেন্ডর এবং জিআরআইআর। এখন কিছু টাকা যদি আপনি পেনাল্টি দিতে চান, তাহলে এই পেনাল্টির অপশনও আছে, ওকে। একটু উপরে উঠায় পোস্ট দিয়ে দিলাম, ডকুমেন্ট নাম্বার পড়লো, তাহলে আমরা লেজারে চলে যাই, FBL1L ভেন্ডর লেজার ডিসপ্লে। আকিজের ইনভয়েসটা দেখি, এই যে আকিজের 5,000 টাকা অ্যাডভান্সের একটা মেসেজ দিচ্ছিল এটা, এবং এটা ছিল কি তার ইনভয়েস, দেখেন আর ই, দ্যাট মিন্স ইনভয়েস, ওকে। তো আমরা এখন এই 18,600 টাকার ভিতরে আমরা 3 বারে তাকে পেমেন্ট করবো, 5,000 5,000 এবং বাকিটা, ওকে। স্যার আমি যে ওই যে 600 টাকা কমের কথা বলছিলাম, ওইটা কি ওই সময় কমাই এটা দেওয়ার জন্য একবারে FB65 ক্রেডিট এ নোট আপনি ক্রেডিট মেমো দিতে হবে, FB65 এ। মানে আলাদাভাবে ক্রেডিট নোট করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এটার পার্শিয়াল পেমেন্টটা দিই, 18,600 টাকার পার্শিয়াল পেমেন্ট /F-53 পোস্টিং ডকুমেন্ট ডেটটা নিলাম, এটা তো আপনারা ওই দিন দেখছেন। রেফারেন্সে কি করব, ওই বিল নাম্বারটা রেফারেন্সে লেজারের বিল নাম্বারটা নিয়ে নিই,
এই বিল নাম্বারটা এগেইনস্ট আমরা পেমেন্ট দিচ্ছি। ব্যাংক 5,000 টাকা পে করবে, এখানে শুধু 5,000 দিয়েছি। হ্যাঁ, তারপর আপনার প্রফিট সেন্টার দিলাম, তারপর টেক্সটে দিলাম, ভেন্ডরের কোড ছিল, ভেন্ডরের কোড ছিল এত, ভেন্ডরের কোড দিলাম। এখন অ্যাডভান্স উইথ অ্যাডজাস্টার করলাম না, না অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট করে পেমেন্ট দিবেন? অ্যাডভান্সটা থাক, এটা আবার অন্য একটা সেটেলমেন্টের সাথে অ্যাডভান্সটা অ্যাডজাস্ট করব। হ্যাঁ, একটা ইনভয়েসের এগেইনস্ট আমরা পার্সিয়ালি করি ইনভয়েস, আর যদি অ্যাডভান্স অ্যাডজাস্ট করতাম তাহলে এখানে শুধু আমার এ দিলেই হতো। ওকে, আচ্ছা, তারপর আমি এখান থেকে ডকুমেন্ট নাম্বারটাকে নিব, বিডিটি ডকুমেন্ট নাম্বার কত আমার, এটা হলো আমার ডকুমেন্ট নাম্বার, এটাকে নিলাম, এখানে পেস্ট করলাম, প্রসেস ওপেন আইটেমে দিলাম। তাহলে অ্যামাউন্ট এন্টায়ার্ড কত, 5,000 টাকা, অ্যাসাইন্ড কত, 18,600 টাকা, নট অ্যাসাইন্ড মানে এখনো আমার বাকি আছে, অ্যাসাইন হয়নি, মানে এটা এখনো পেমেন্ট করিনি। তাহলে আমি কি করবো, এই যে সাদা বক্স দেবো, ডিফারেন্স পোস্টিং এ ডাবল ক্লিক করব, করলেই এই নিচ থেকে টাকাটা উপরে উঠে আসবে, নিচে জিরো হয়ে যাবে, নিচে যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত এই পোস্টিংটা নেবে না। তাহলে আমি সিমুলেট করি, সিমুলেট করে জানাটা কি আসতেছে, এরকম একটা জানা আসতেছে যে ব্যাংক থেকে যাচ্ছে 5,000 টাকা, আকিস সিমেন্ট 13,600 টাকা ক্রেডিট এবং 18,600 টাকা ডেবিট। এই যে দেখেন এটা নীল মার্ক হয়ে আছে, এখানে আমি বলবো যে এই বিল, কথা কেটে আসতেছে, কথা কেটে আসতেছে, রিয়াল পেমেন্ট অ্যাডজাস্ট। ওকে, এই টেক্সটটা আমি এটার মধ্যে ইনক্লুড করে দিলাম। ওকে, সে এখন নীল কালারটা চলে গেছে, এখানে আমি সেভ দিয়ে দিলাম তাকে। এখন কি বলতেছে, নট ব্যালেন্সিং ফিল সেগমেন্ট 02। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখতেছি প্রবলেমটা, দেখতেছি। তাহলে এক মিনিট, এক মিনিট, এটা তো প্রফিট সেন্টার দেওয়া আছে। আচ্ছা, এটা স্যার আমরা তো 5,000 টাকা পেমেন্ট করতেছি, ওইখানে কি স্যার 5,000 অ্যামাউন্টের উপরে ক্লিক করতে হবে না? এই যে 5,000 টাকা, আপনি 18 থেকে 13,600 বাদ দিলে কত, 5,000 টাকা না? এই অ্যামাউন্ট উপরে ক্লিক করে আমি একবার এভাবে করছিলাম, আমারটা নিছিল এর জন্য। সেগমেন্ট লাইন আইটেম 002, লাইন আইটেম 002 তে ঢুকি, এখানে সেগমেন্ট কোথায়, সেগমেন্ট রিসেট দিয়ে আসি, ডিটেলস, এই প্রবলেমটা কি পড়ছিল আপনার? ব্যালেন্সিং ফিল্ড সেগমেন্ট ইজ লাইন আইটেম 002। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখতেছি, এটা দেখতেছি, এটা কিসের জন্য। সেকেন্ড ফিল্ড মার্ক টু ব্যালেন্সিং নট ফিল্ড ইজ 002 ডকুমেন্ট স্প্লিটিং। ও, বুঝছি 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 বুঝছি, ঠিক আছে, ডকুমেন্ট স্প্লিটিং একটা কাজ আছে, ওই ডকুমেন্ট স্প্লিটিং এর কাজটা করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এটা আমরা এই সিস্টেমে দ্বারা একটা সিস্টেমে এটাকে অ্যাডজাস্ট করে ফেলতেছি।
কোম্পানি কোড ডকুমেন্ট নাম্বার না দিয়ে ডিরেক্ট নিয়ে আসি, ডিরেক্ট নিয়ে আসলাম, পার্সিয়াল পেমেন্টে গেলাম, 100 টাকা তো আমি লক করে দিলাম। এখানে এইভাবে করি, এই সিস্টেমে দেখো কি বলেছে। এটা একটা জার্নাল, দুই রকম ভাবে দেখাচ্ছি, এটা দেখি কি বলে। আচ্ছা, এটা হয়েছে, ঠিক আছে। লেজারটা দেখি কি দেখাচ্ছে। তো লক্ষ্য করে ডকুমেন্ট স্প্লিটিংটা না হওয়ার কারণে কি হয়েছে এটা একটু লক্ষ্য করেন। দেখেন এখানে একটা দুইটা, তার মানে কি আমাকে আবার সেপারেট ভাবে গ্রিন করতে হবে। লাইন আইটেম গুলো কিন্তু রেড হয়ে আছে, মানে এই 18,000 টাকার ভিতরে আমি কি 5,000 টাকা পেমেন্ট করছি। ওকে, তো এটার জন্য আমাকে আবার /n f-44, এটাকে বলা হয় ভেন্ডর ক্লিয়ারিং। ক্লিয়ার করে আমি নেট ব্যালেন্সে চলে আসবো। ওকে, এন্টার প্রেস করলাম, তাহলে পার্সিয়ালে আসলাম। ওকে, তাহলে এই 5,000 টাকা এবং 18,600 এই দুটোর ভিতরে আমি কি করব, একটা মিউচুয়াল করব। ঠিক আছে, তার মানে কি 18,600 এর ভিতরে আমার 5,000 টাকা আছে, ওইটাকে আমি গ্রিন করব। আমার 0 0 হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করলাম, 0 0 হয়ে গেল এবং এটাকে সেভ দিয়ে দিলাম। এখন ভেন্ডর লেজার আমি রিফ্রেশ করে দেখি কি আপডেট আসে। 4,600 টাকা থাকার কথা। ধরুন, কোন ডেটে করছি এটা আমি IPL 1N 7 গ্রিনটা হয় না, এটা গ্রিনটা করে দিচ্ছি। Just 44, ক্লিয়ারিং ডকুমেন্ট নাম্বার দিয়ে সার্চ করি। 5,000 টাকা ডেবিট ক্রেডিটে 0 হয়ে গেল। ওকে, এই যে 5,000 টাকাটাকে আমি সেটেলমেন্ট করে ফেলছি, ঠিক আছে। এবার বাকি আবার এটার এগেইনস্টে রেস্ট অফ দ্য পেমেন্ট দিয়ে দিই, অ্যাড্রেস 53। তাহলে হচ্ছে 13,600। প্রফিট সেন্টার দিলাম, ব্যাংক কোড দিলাম, কোম্পানি কোড দিলাম, প্রসেসর পেমেন্টে, ঠিক আছে। এই 100 টাকার সাথে আমার কোনো সম্পর্ক নাই, 0 করে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। আমার ডকুমেন্ট নাম্বার পড়ে গেল, পেমেন্ট হয়ে গেল। ভেন্ডর লেজারে ঢুকে, ভেন্ডর লেজার হলো /n BL1X।
ভেন্ডর লেজারে যা দেখি কি আছে, ভেন্ডর লেজারে শুধু ওই অ্যাডভান্সের টাকাটাই আছে, বাকিগুলো আমার পেমেন্ট হয়ে গেছে। আমি ক্লিয়ারিং ডকুমেন্টে যাই, এখানে গেলাম, ওখানে গেলাম, তারপর আমি দেখলাম কি আমার দুইবার এটা পেমেন্ট হয়েছে। ঠিক আছে, প্রথম পেমেন্ট দিলাম আমি কত, প্রথম পেমেন্ট দিলাম আমি 5,000, পরবর্তীতে পেমেন্ট দিলাম আমি 13,600, এই হলো আমার 18,600 টাকার পেমেন্ট শেষ। ওকে, তো এটাকে ইচ্ছা করলে আরো যদি আপনি ভাঙতে চান, ধরেন আরো দুইটা ইনভয়েস, আরো দুইটা পেমেন্ট, মানে ভেঙে ভেঙেও আপনারা ইচ্ছা করলে পেমেন্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা অ্যাডভান্সের সাথে অ্যাডজাস্ট করেও পেমেন্ট দেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা যেটা আজকে এখানে সবাই ছিলাম কি, পার্শিয়াল পেমেন্ট দিব, ইনভেস্ট করব, ইনভেস্ট করে পেমেন্ট দিব। আচ্ছা, এখন পার্শিয়াল পেমেন্ট দিব অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট করে। ওকে, তো আমরা ওই পারচেজ অর্ডারটাতে কত কোয়ান্টিটি রিসিভ করছিলাম, আপনার 300 কোয়ান্টিটি, বাকি 200 রিসিভ করি। ওকে, 200 বাকি রিসিভ করে এখন ওই 200 এর উপরে আবার ওই 5,000 টাকার অ্যাডজাস্ট করে বিলটা করব। ঠিক আছে, তাহলে পারচেজ অর্ডারটাও আমার ক্লোজ হয়ে যাবে। এই যে আমার রেস্ট অফ দা কত আছে, আর 200 আছে না, 200 আমি এখন রিসিভ করব। জেনারেল স্টোর রিসিভ করলাম, চেকে দেখি কোনো কিছু বলে কিনা, ডকুমেন্ট ইজ ওকে, কিছু বলে না, সেভ দিয়ে দিলাম। আমার বাকি 200 রিসিভ হয়ে গেছে, /NME23N। এখানে দেখি কিউ রিফ্লেকশন আসছে। আচ্ছা, এখানে দেখেন অর্ডার কোয়ান্টিটি কত ছিল আমার, বলেন, অর্ডার কোয়ান্টিটি 500। ছিল 500, তার যার ভ্যালু হলো 31,000, এবং ডেলিভার তখন ছিল 300, এখন কত হয়েছে 500, ঠিক না? জি তার স্যার। মানে কি আগে ছিল 200, এখন আরো না, আগে ছিল 300, এখন 200 সহ 500, যার ভ্যালু 31,000। আবার ওই সময় কিন্তু স্টিল টু বি ডেলিভার্ড এখানে ছিল 200, এখন কিন্তু আর এটা 200 নাই, এটা জিরো হয়ে গেছে। তার মানে কি আমার এখন আর কোনো বাকি নাই, সবকিছু রিসিভ করে ফেলছি। ইনভয়েস, কতটুকুর ইনভয়েস তুমি করছো, 300 টাকার ইনভয়েস, মানে 300 লিটারে তুমি ইনভয়েস করছো, যার মূল্য কত, 18,600 টাকা। তাহলে এই পারচেস অর্ডার হিস্ট্রি, এটাকে লক করে দিলাম, মানে ক্ল্যাপ করে ফেললাম, এটাকেও ক্ল্যাপ করে ফেললাম। এটার একটু হিস্ট্রিটা আমরা দেখতে চাই, এই যে লাইন আইটেমে ক্লিক করলাম, এখানে পারচেস অর্ডার একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা দেখলে হবে। এই যে দেখেন WE, WE এর মানে হলো গুডস রিসিভ, এসিপির স্ট্যান্ডার্ড। এটা একটা আপনার ডকুমেন্ট টাইপ। কিছু ডকুমেন্ট টাইপ আমি আপনাদের কথা বলছিলাম না, আপনারা তো আমার কাছ থেকে ডকুমেন্ট টাইপটা চাইয়া নিলেন না তো। আর এই যে WE গুডস রিসিভ, দেখছেন, আমিও ভুলে গেছি, আপনারাও ভুলে গেছেন, মনে করাই দিলেন না আমারে। গুডস রিসিভ WE, দেখছেন, এই যে WE কয়বার আমি গুডস রিসিভ করছি, দুইবার। প্রথম কত 300, পরে আবার 200, তাহলে টোটাল কতটুকু রিসিভ করছি আমি, 500 গুডস রিসিভ, যার ভ্যালু 31,000। ঠিক আছে, আর ইনভয়েস করছি কত, RE, RE মানে কি ইনভয়েস, এই যে এখানে RE আছে, দেখেন RE কোথায় আছে দেখি, এই যে RE দেখেন, গ্রস ইনভয়েস, পাইছেন? এগুলো মুখস্থ করতে হবে। গুডস রিসিভ হলো WE, মানে পারচেজ অর্ডারের গুডস রিসিভ হলো WE, এবং RE হলো ইনভয়েস, পারচেজ অর্ডারের ইনভয়েস, এই যে গ্রস ইনভয়েস। এখন কত টাকার বিল আমি আরো করতে পারবো, আরো 200 লিটারের বিল করতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা 200 লিটারের বিল করি। 200 লিটারের বিল করলে কি হবে, এখানে আরেকটা ডকুমেন্ট নাম্বার আসবে না ইনভয়েসে? তাহলে চলেন আরেকটা 200 লিটারের একটা বিল করি, /NMIRO।
ডেট দিলাম, এখানে পারচেস অর্ডার কোয়ান্টিটিকে নিয়ে আসলাম। ওকে, যার মূল্য 12,600, এখানে পেস্ট করলাম। আচ্ছা, ওই যে অ্যাডভান্স আছে যে এটা মেসেজটা দিয়ে যাচ্ছে, এক্সপোর্ট 0, বেসলাইন ডেট দিয়ে দিলাম। এখানটাকে সেভ করে দিই। সেভ করলে যেটা, এই যে এখানে একটা লাইন আইটেম আছে না, আর এখন দেখবেন দুইটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে আসছে, এই যে 200 ইনভয়েস 12,600। তার মানে কি, একটা পারচেস অর্ডার দিয়ে কি কি দেখা যায়, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এই যে টোটাল অর্ডার ভ্যালু, ডেলিভার্ড ভ্যালু, স্টিল টু ভ্যালু এবং ইনভয়েসড ভ্যালু উইথ কোয়ান্টিটি সহ। ঠিক আছে, এবং পারচেস অর্ডার হিস্ট্রি, যে পারচেস অর্ডার হিস্ট্রিতে কি কি দেখা যায়, সে কতটুকু গুডস রিসিভ করছে এবং কতটুকু এগেইনস্টে তার বিল হয়েছে। এখন এই পারচেস অর্ডারে কি আমি আর কোনো গুডস রিসিভ করতে পারবো? আপনার কাছে কি মনে হয়? আমি কি পারচেস অর্ডার এগেইনস্টে কি আর কোনো গুডস রিসিভ করতে পারবো? না স্যার, কারণ 500 তো কমপ্লিট হয়ে হ্যাঁ, গেছে। আমার তো purchase 500 order। কমপ্লিট হয়ে গেছে, আমাকে কি করতে হবে, অ্যানাদার আমাকে আরেকটা পারচেস Order অর্ডার করতে হবে। করতে হবে। আর আমি কি এই 500 চেয়ে কি বেশি বিল করতে পারবো? এখন পারবো না কিন্তু। জি না। ঠিক আছে, কারণ আমি যতটুকু গুডস রিসিভ করছি ততটুকুই আমাকে বিল করতে হবে। এবং যদি তার এডিশনাল ট্রান্সপোর্ট কস্ট থাকে তাহলে আমাকে কি করতে হবে, ওই পারচেস অর্ডারের ভিতরে চিনায় দিয়ে আসতে হবে। এটা কোথায় চিনায় দিয়ে আসতে হবে আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে বলা হয় কন্ডিশন, পারচেস অর্ডারের ভিতরে একটা কন্ডিশন নামে একটা অপশন থাকে, যে গ্রস প্রাইস হলো কত, 31,000 টাকা, এখানে ট্রান্সপোর্ট বিল আসবে 5,000 টাকা, আসার পর হয়ে যাবে কত, 36,000 টাকা টোটাল। তাহলে ওই 36,000 টাকার বিল আপনি করতে পারবেন। ওকে, এখন আপনারা বলতে পারেন যে ভাই ট্রান্সপোর্ট বিলটা কেন আপনি পারচেস অর্ডারের কন্ডিশনের ভিতরে দিচ্ছেন? কেন ভিতরে দিচ্ছি, কারণ এই যে ফুয়েল এন্ড লুব্রিক্যান্ট আইদার র মেটেরিয়াল যেটাই বলেন না কেন, ট্রান্সপোর্ট বিল ইনক্লুডিং টু কে মেটেরিয়াল কস্ট না, ল্যান্ডেড এটা কস্টের। কস্টিং এর ভিতরে চলে যাবে, ম্যাটেরিয়াল কস্টিং এর ভিতরে। ইনভেন্টরি কি আইএসএল কত, আপনারা বলতে পারবেন কত আইএসএ? IS2 স্যার। আইএস2 তে কি বলছে, আমরা একটু দেখি আইএস2 কি বলছে। আইএস2 কি বলছে দেখি, এগুলো পড়তে হবে সবাই, শুধু এসিপি শিখলে হবে না, অনেক কিছু পড়বেন, আমাকেও শিখাবেন, নিজেরাও শিখবেন, নলেজ শেয়ারিং করবেন। কি বলছে চলেন দেখি। এক্সক্লুডিং ইনক্লুডিং এর একটা কথা বলছিল, কোথায় জানি, এই যে দেখছেন, cost should including all cost of purchase including taxes, transport and handling, net for trade, discount and receipt. ক্লিয়ার বিষয়টা? তাহলে কি এটা কি র মেটেরিয়ালের কস্ট না? আচ্ছা, আবার চলেন আমরা ভেন্ডরের লেজারটা দেখি, লেজারে কি আসছে। এই যে 12,600 টাকা চলে আসছে এবং আগের একটা ক্রেডিট মেমো আছে 100 টাকা। এখন সে কত পাবে, তার 7,300 টাকা পাবে। তাহলে এখন আমরা 7,300 টাকা তাকে পেমেন্ট করে দিই। ওকে, তাহলে /f-53 বিলটাকে ক্লোজ করে দিব আমরা। 7,300 টাকা।
এখানে কি আমি এ দিব কি দিব না, দেখি কে বলতে পারে। স্যার এই দিতে হবে, কেন দিব? যেহেতু আমরা অ্যাডভান্সটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন। জি কারেক্ট। হ্যাঁ, সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। খুব বেসিক লেভেলে কিছু ছোট ছোট জিনিস, এগুলো বুঝতে হবে, না বুঝলে আপনি এসএপি চালাইতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হবে, ঠিক না? এই যে এখন 0 হয়ে গেছে, আমি এটাকে সেভ করে দিলাম। তো এখন লেজারটাতে চলে যাই, স্লেশন abl1n, দেখি কোনো আইটেম আছে কিনা। কোনো আইটেম নাই, কি বলেছে? নো আইটেম সিলেক্টেড, কিছুই নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখি ক্লিয়ার আইটেমে কি আছে, সবগুলো গ্রিন হয়ে গেছে, তার মানে কি ওরা আউটস্ট্যান্ডিং এখন 0 হয়ে গেছে, এই যে সব এখানে ক্লিয়ার হয়ে গেছে। এই যে 3টা ডকুমেন্ট নাম্বার 0 হয়ে গেছে, এটাকে বলে ক্লিয়ারিং ডকুমেন্ট নাম্বার। ওকে, ঠিক আছে। তো আমরা অ্যাডভান্স উইথ অ্যাডজাস্ট এবং পার্শিয়ালি পেমেন্ট বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ভেন্ডরের পেবলটা দেখলাম, এবং এমএম মডিউল থেকে কিভাবে এগুলো আসে, পারচেজ অর্ডার গুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে গুডস রিসিভ করতে হয়, এবং এটার এগেইনস্টে কিভাবে ইনভয়েস করতে হয়। তো যেহেতু এমএম মডিউলের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এমএম মডিউলের আরো কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তো দেখেন এমএমবিই লেখেন, এমএমবিই এটা হলো একটা স্টক রিপোর্ট, যে এই যে র মেটেরিয়ালটা কিনছে, এটা স্টক কতটুকু আছে এটা দিয়ে চেক করা যায়। এই যে, ঠিক আছে, স্টক দেখার কি কোড, ট্রানজাকশন কোড, এই যে ডিসপ্লেটা আসছে, তার মানে কি দেখাচ্ছে, কি এই কোম্পানির আন্ডারে, এই প্ল্যান্টের আন্ডারে, এই জেনারেল স্টোরে এখন কতটুকু স্টক আছে, 500 কোয়ান্টিটির স্টক আছে, ঠিক না? আমরা কিছুক্ষণ আগে কি 500 কোয়ান্টিটি তো রিসিভ করছি না? হুম, জি, কথা বলতেছেন না যে আপনারা? জি স্যার। জি স্যার। আমরা 500 কোয়ান্টিটি রিসিভ করছিলাম না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা দিয়ে কি দেখছি আমি, এটা একটা স্টক রিপোর্ট দেখছি, কোন কোম্পানির আন্ডারে, কোন প্ল্যান্টের আন্ডারে এবং কোন জেনারেল স্টোরের আন্ডারে আছে সে, এই 500 কোয়ান্টিটি আছে। ওকে, আরেকটা রিপোর্ট আছে MB5B, এটা দেখেন, এটা দিয়েও আমরা কি করব, স্টক রিপোর্ট দেখতে পারবো। স্টক রিপোর্ট দেখি, এটা হলো আরেকটা ফরম্যাটের স্টক রিপোর্ট, কারণ অ্যাকাউন্টসের লোকদের কিন্তু এগুলো দেখতে হয়। ওকে, দেখি কি আসে, এই যে দেখেন, এটা কি আসছে দেখছেন, যে দুইবারে ডকুমেন্ট নাম্বারে কিন্তু আমি দুইবার রিসিভ করছি, ঠিক না? এটা দুইবার রিসিভ করছি না? 500 কিভাবে আসছিল, 200 আর 300 মিলায় কিন্তু 500 আসছিল, ঠিক না? আবার ব্যাকে যাই, ভ্যালুয়েটেড স্টক সহ দেখি, দ্যাট মিন্স ভ্যালুয়েটেড স্টক মানে কি, এটার মূল্য সহ, ঠিক না? যে কোয়ান্টিটি এবং তার প্রাইস কত, এবং এইখানে কিছু অপশনস আছে, প্রচুর ফিল্ড আছে, এই ফিল্ড গুলো দিয়ে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেমন জিএল নাম্বার আছে, এটা কাস্টমাইজ করে নিতে হবে, আপনার যেটা দরকার এটা এই পাশে নেবেন, নিয়ে কপি দিবেন। দেখেন এই যে জিএল নাম্বার আসছে, এই জিএল নাম্বার গুলা কি, এই জিএল নাম্বার হলো আমার ইনভেন্টরি জিএল নাম্বার, কারণ এই পরিমাণ টাকার ইনভেন্টরি আমার বাড়ছে, ঠিক না? এই যে এখানে গেট ভেরিয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা যা যা দরকার সব নিতে পারবেন, যেটা আপনার জন্য আপনার প্রয়োজন।
ঠিক আছে, অনেক অপশন আছে এখানে। স্যার আননেসেসারিও কিছু আছে, যেটা নেসেসারি এটাই আপনারা নেবেন। ঠিক স্যার আছে, পারচেজ অ্যাকাউন্ট যেটা আপনি দেখাইছিলেন ওইটা ওটা কি আমার হচ্ছে সারা বছর আমি কত পারচেজ করেছি সেখানে রিপোর্ট that দেখায়? means, হ্যাঁ ধরুন সারা বছরে কতটুকু পরিমাণ টাকার আপনি গুডস রিসিভ করছেন, ওইটা পারচেজ অ্যাকাউন্ট নামে একটা জিএল এ রাখতে হয়। এটা এই 2020 এই সফটওয়্যারটা আপনারা যেটা ইউজ করতেছেন এটা একদম একদম লেটেস্ট ভার্সন 2020। এর আগের যে ভার্সনটা ছিল ওইটাই আবার নাই। ওইটা স্যার তাহলে যে আগের পরিমাণ যেটা আপনি গুডস রিসিভ করবেন ওইটাকে তারা বলতেছে যে পারচেজ অ্যাকাউন্ট হিসেবে দেখাইতে হবে, আবার এটা আবার অফসেট করে দিতে হবে। ঠিক স্যার আছে, তাহলে কি আগেরটাতে কি পারচেজ অ্যাকাউন্ট কিছু ছিল না? আমি হচ্ছে যদি পুরো বছর কত পারচেজ হচ্ছে সেটা দেখতে চাই তখন সেটা কিভাবে দেখব? আচ্ছা আপনি সারা বছর যে পারচেজ দেখতে চান এটাকে কিভাবে বের করতে পারবেন? গুডস রিসিভটাই কি আপনার পারচেজ না? হ্যাঁ স্যার। গুডস রিসিভটাই তো আপনার পারচেজ। মানে আপনি এই পর্যন্ত কতটুকু টাকার পরিমাণ গুডস রিসিভ করেছেন, এই যে পারচেজ অ্যাকাউন্ট, এই যে পারচেজ অ্যাকাউন্ট, টোটাল যে পরিমাণ আপনি গুডস রিসিভ করছেন ওইটাই তো আপনার পারচেজ না? যে পরিমাণ আপনি ওয়ার্ক অর্ডার থ্রো করছেন ওইটা আপনার পারচেজ। গুডস রিসিভ গুডস রিসিভটা হলো আমার পারচেজ, কারণ ওয়ার্ক অর্ডার তো এটা হলো একটা টেন্টেটিভ, এটা ওয়ার্ক অর্ডার ভ্যালু চেঞ্জ হইতেই পারে, আপনার অ্যামেন্ডমেন্ট হয় না। ঠিক আছে, স্যার এই গুডস রিসিভে মানে আমি যদি একটা রিপোর্ট করতে চাই মানে আমার পিরিয়ডে একটা পিরিয়ড টোটাল কত গুডস রিসিভ করেছে এই রিপোর্টটা আমি কিভাবে জেনারেট করব? এই যে দেখাচ্ছি, এই জিএলটাকে কপি করলাম, /n fs 10n fs 10n গেলাম, এখানে জিএল অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এবং এটা এক্সিকিউট করলাম। এই পর্যন্ত এই জিএল এ কত টাকা আছে দেখেন, এই পর্যন্ত জিএল এ এত পরিমাণ টাকার গুডস রিসিভ হয়েছে, দেখছেন? এই যে ডেবিট পারচেজ অ্যাকাউন্ট। এই 3 বলতে কি বোঝায় বলেন তো? ফার্স্ট মাস মানে পিরিয়ড মান্থ। 1 মানে কি? 1 মানে কি মনে নাই? ফিস্কাল ইয়ার ভেরিয়েন্ট ভুলে গেছেন আপনারা? এই যে আবার দেখায় দিচ্ছি ফিস্কাল ইয়ার ভেরিয়েন্টটা, উপরে ছিল না নিচে? এই যে ফিস্কাল ইয়ার ভেরিয়েন্ট মনে নাই? 3 মানে কি? জুলাই। সেপ্টেম্বর। সেপ্টেম্বর। 1 হলো কি? জুলাই, জুলাই। 12 মানে কি? জানুয়ারি, জুন। সরি জুন। 13 15 16 মানে কি? দেখি আবার রিক্যাপ করি, মনে করেন তো দেখি। 13 15 16, 13 15 14 15 16 স্পেশাল কি? পিরিয়ড। স্পেশাল পিরিয়ড। এগুলা কিন্তু বেসিক টার্ম, এগুলো মনে থাকতে হবে। ঠিক আছে, তার এই জিএল থেকে কি আমি জানতে পারবো না যে বছরে কত টাকার আমি পারচেজ করছি? স্যার এটা তো হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট, এটা নতুন যে ভার্সনে সেটাতে না, নাকি এটা আগেও আছে? না, আগে এটা ছিল। আগে যেটা হতো আপনার ওই ইনভেন্টরি জিএল নাম্বার গুলো থেকে বের করতে হতো। কারণ যতগুলো ইনভেন্টরি জিএল আছে, কতগুলো ইনভেন্টরি জিএল আছে আমরা একটু দেখি। /n fs00 একটা, এই যে ইনভেন্টরিজ কতগুলো জিএল থাকতে পারে। এটা এই কোম্পানির জন্য এটা যেমন স্টক অফ র মেটেরিয়াল, কমন, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, স্পেয়ার পার্টস, সেমি ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, এই সবগুলা কি আমার ইনভেন্টরি না? এবং কনজিউমার গুডস সহ স্টেশনারি আইটেম কেউ ইনভেন্টরি হিসেবে আপনি ট্রিটমেন্ট ইচ্ছা করলে করতে পারবেন। আনলেন, কিনলেন, আবার ইস্যু করে দিলেন যার যতটুকু দরকার। এই যে টোটাল যে সবগুলো জিএল, এই সবগুলো জিএল এর যে ডেবিট যে ব্যালেন্সটা এবং পারচেজ অর্ডারের ভিতরে আমি কিন্তু একটা কোড দেখাইছিলাম, ওই যে WE মনে আছে আপনাদের? গুডস রিসিভ।
এই সবগুলো জিএল থেকে গুডস রিসিভ জিএলটাকে যখন আপনি আলাদা করে ফেলবেন ডাব্লিউ টাইপটাকে, তখন আপনি পাবেন যে কত টাকার আপনি কিনছেন। তো ওইটা ওই পর্যন্ত ছিল, আগের ভার্সন পর্যন্ত ছিল ওইভাবে বের করা। এসিপি কি করে, যে কাস্টমারদের যে প্রবলেম গুলো নিয়ে তারা সবসময় সলিউশন বের করে। এই লেটেস্ট ভার্সনে তারা কি করছে, যে বলছে যে না, এত কষ্ট করে তোমাদের বের করার দরকার নাই, তোমরা যখনই গুডস রিসিভ করবা তখন একটা অফসেটিং জিএল দিয়ে দিবা। দিলে কি হবে, আপনারা বলতে পারবেন যে দিন শেষে আপনাদের কত টাকা পারচেজ হয়েছে। ঠিক আছে, এই জন্য এই প্রসেসটাই করা হয়েছে, সবচেয়ে সহজ যে প্রসেসটা। ওকে, থ্যাংক ইউ স্যার। এই জিএল এর মাধ্যমে আপনি নেট ভাবে জানতে পারবেন এক বছরে আপনি কত টাকার পারচেজ আপনি করছেন। এফএস 10N, এটাকে জিএল এর পিরিয়ডিক্যালি ডিসপ্লে বলা হয়। পিরিয়ডিক্যালি মানে মান্থ ওয়াইজ 1 2 3 4 এভাবে। আবার চতুর্থ নাম্বার মাসে যখন ট্রানজাকশন করবেন এখানে কিছু ফিগার থাকবে, প্রত্যেকটা মাসে ফিগার থাকবে, এবং 12 নাম্বার মাসেও ফিগার থাকবে। টোটাল কিউমুলেটিভ ব্যালেন্সটাও এখানে থাকবে। ওকে, আচ্ছা স্যার আগে যারা স্যাপ আগের ভার্সন যারা ইউজ করতেছে তারা কি এই হানা ভার্সনে আপগ্রেড করে ফেলতে পারে, নাকি এটা আলাদা আবার পারচেজ করতে হয়? আচ্ছা আমি একটু বলি এটার ব্যাপারে। 2015 আগ পর্যন্ত ছিল ইসিসি 0.6 ভার্সন, ঠিক আছে। তো ইসিসি 0.6 এর পর 2015 এ আসছে আপনার হানা। তো হানা ভার্সনে আইসা আবার অনেকগুলো ভার্সন আসছে, যেমন 1610, 1709, 1820 এরকম ভার্সন আসছে। লেটেস্ট যে ভার্সনটা চলতেছে এটা হলো SCP-S4 হানা 2020 ভার্সন। তো ওনারা, আমরা মোবাইল অ্যাপসে সবসময় দেখেন না, কিছু কিছু অ্যাপস আপডেট চায় না, আমরা কি করি, আপডেট করি না। তো এই সফটওয়্যারটাও অনেকটা এরকম, আপনাকে কিছুদিন পর পর আপডেট ভার্সন আসে, ঠিক আছে। এই যে স্ট্যাটাসে দেখেন এখানে আমরা কোন ভার্সনটা ইউজ করতেছি, এই যে এখানে আচ্ছা এখানে কি কি লেখা আছে দেখতে উপরে উঠে, লগইন নাম্বার, এত সেশন ম্যানেজার, এত সেশন অ্যাডমিন, ডিটেইলস, প্রোডাক্ট ভার্সন। এই যে দেখেন এই প্রোডাক্টের ভার্সন গুলো এখানে দেওয়া আছে, অনেকগুলো লেটেস্ট যে ভার্সনটা, ঠিক আছে। এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এগুলো আপনার যারা প্রোগ্রামিং এ কাজ করে তারা এটা খুব ভালো বলতে পারবে। অপারেটিং সিস্টেম লিনাক্স, তারপর সার্ভার নেম, আমাদের এই সার্ভার নেম, ঠিক আছে, হোস্ট। স্যার এটা আপগ্রেডেবল, মানে আপনার আগের ভার্সন থেকে আপনি ডাটাবেস হচ্ছে আপগ্রেড HDB, করে ফেলেন। ঠিক আছে। তো অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে আমরা কিন্তু বেসিক লেভেলের মোটামুটি অনেকগুলো কথা বলছি আজকে। এটা আমি কি কোথায় দিব আপনাদেরকে, স্যার গ্রুপে দিয়ে দেন। কপি করলাম, স্যার ফাইল আকারে দিলে আমরা ডাউনলোড করে নিতে পারতাম। হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন না ইমেলে দিব? হোয়াটসঅ্যাপে দিলেই হবে স্যার। তো হোয়াটসঅ্যাপে ডাউনলোড করা যায়, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, হ্যাঁ। সবাই একসাথে পেয়ে যাবে। ইমেল দিলে আবার ওই ইন্ডিভিজুয়ালি সবার ইমেল আমাকে টাইপ করতে হবে। স্যার পোস্টিং কিটাও দিতে চাইছিলেন স্যার। দুইটাই দিয়ে দিচ্ছি এখানে, এই যে দেখেন তো পাইছেন কিনা। স্যার দেখছেন আসছে, জি স্যার আসছে। এখান থেকে আপনারা স্ক্রিনশট হিসাবে রেখে দিতে পারবেন, মোবাইলের মাধ্যমে দেখে দেখে পড়তে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব আপনারা এগুলো একটু পড়েন, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু এসেনশিয়াল অনেকগুলো কথা আছে, ঠিক না। যেমন এই যে পারচেস অর্ডারটা, একটা পারচেস অর্ডারের মধ্যে আপনি
কত রকমের ইনফরমেশন আছে, আপনি কি চিন্তা করতে পারছেন? তার অর্ডার কোয়ান্টিটি কতটুকু সে ডেলিভারি হলো কি হলো না, ইনভয়েস কতটুকু হলো কি হলো না, ঠিক আছে, মেটেরিয়ালের ডেসক্রিপশন, মেটেরিয়াল কোথায় রিসিভ হবে, কোন প্ল্যান্টে রিসিভ হবে, তারপর আছে কন্ডিশন, যদি আদার কস্ট গুলোকে ইনক্লুড করতে হয়, ঠিক আছে। তারপর আপনার এই যে পারচেজ অর্ডার হিস্ট্রিতে এসে আপনি দেখতে পাবেন কি যে এখানে এসে কোন কোন দিনে সে কতটুকু গুডস রিসিভ করছে, তারপর ওইটার এগেইনস্টে সে কতটুকু বিল করছে, আপনি পার্শিয়াল বিলও করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বিভিন্ন ধরনের অপশন সে এখানে রাখছে, ঠিক আছে। বা কেউ কিছু টেক্সট লিখে দিল, এই যে আমি টেক্সট লিখছিলাম, ওই পারচেজ রিকুইজিশনে কিন্তু আমি লিখছিলাম, কি লিখছিলাম, ইমার্জেন্সি Emergency পারচেজ, purchase। পারচেজ রিকুইজিশনে লিখছি, অর্ডার কিন্তু আমি লিখি নাই। তো এটা হলো ডকুমেন্ট ফ্লো প্রসেস, এটাকেই বলা হয় ইন্টিগ্রেশন সফটওয়্যার, যে পারচেজ রিকুইজিশনের সাথে পারচেজ অর্ডারের যে রিলেশন, ঠিক আছে, এই পুরো রিলেশনটা দেখেন এখানে দেখা যায়। এই যে এখানে আমরা দেখবেন যে পারচেজ রিকুইজিশন নাম্বারটা আমরা পাবো, দাঁড়ান এখানে আছে এই যে দেখেন, দেখছেন, এই যে পারচেজ রিকুইজিশন নাম্বারটা, এটা কি সে ফ্লো করে পারচেজ অর্ডার তৈরি করছে, এই পারচেজ অর্ডার নাম্বার দিয়ে আবার সে গুডস রিসিভ করছে, আবার এই পারচেজ অর্ডার ধরে সে কিন্তু আবার পার্শিয়ালি ভাবে সে গুডস রিসিভ করে ইনভয়েস করছে। তার মানে কি, একটা পারচেজ রিকুইজিশন যদি হয়, এইটার চেইন অফ কমান্ডেই কিন্তু আস্তে 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 চলে আসতে থাকে, ঠিক না? জি স্যার। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হলো এসএপির যে ইন্টিগ্রেশন প্রসেস, ঠিক আছে। এটা হলো এসএপি ইন্টিগ্রেশন প্রসেস। যেমন আপনি এখানে ডাবল ক্লিক করলেন, এটা কি এমএম মডিউলে আছে না, পারচেজ রিকুইজিশনটা এমএম মডিউলে, ডাবল ক্লিক করলে আপনি কি করতে পারবেন, আপনি ঢুকতে ঢুকতে ভিতরে যেতে যেতে আপনি অ্যাকাউন্টিং ডকুমেন্টে চলে আসলেন, এই যে অ্যাকাউন্টিং জার্নাল দেখতেছেন। অ্যাকাউন্টিং জার্নাল দেখা মানে কি, আপনি এখন কোন মডিউলে চলে আসছেন, আপনি কোন মডিউলে চলে আসছেন, ফিকো। ফিকোতে চলে আসছেন। হ্যাঁ, আবার আপনি এই যে ডকুমেন্ট এনভায়রনমেন্ট এবং রিলেশনশিপ পথ থেকে কিভাবে আসছে দেখেন, রিলেশনশিপ গুলো দেখেন, এই যে দেখেন কত মজার সফটওয়্যার এটা, আমরা আসলে এটা বুঝি না, দেখছেন রিলেশনশিপটা দেখছেন আপনারা, মানে এই এসিপি আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি 1% জানি কিনা ডাউট, এটা একটা সমুদ্র। দেখেন একদম প্রথম থেকে দেখেন রিলেশনশিপ গুলো দেখেন, চলে গেছে, বললো যে তাড়াহুড়ো ঠিক করে আছে। চলে গেছে, বললো যে আসলে এই যে পারচেজ অর্ডার নাম্বার, রিলিজ করলো কে, ঠিক আছে, পারচেজের রিকুইজিশন নাম্বার, মেটেরিয়াল ডকুমেন্ট নাম্বার, এটার অ্যাকাউন্টিং ডকুমেন্ট নাম্বার, সিকোয়েন্সলি সব কিন্তু আছে এখানে। তার মানে কি, ওই পারচেজ রিকুইজিশন থেকে পারচেজ অর্ডার পর্যন্ত এবং গুডস রিসিভ পর্যন্ত সব ডকুমেন্ট ফ্লো এখানে দেখা যায়, ঠিক আছে। আপনার মন চাইলে এটাকে ডাবল ক্লিক করলেন, করলে জার্নালগুলো আপনি দেখতে পারবেন, স্যার ঠিক এটা আছে। কিভাবে দেখা যায় একটু আরেকবার দেখাবেন? আচ্ছা আমি দেখাচ্ছি, এটা ব্যাকে আসলাম, আবার ব্যাকে আসি, ঠিক আছে, একদম ব্যাকে চলে আসি। ওকে, ধরেন আমি ME23N এ ঢুকলাম, ওকে, এই যে পারচেজ অর্ডারটা আসলো, এই যে পারচেজ অর্ডার হিস্ট্রিতে তো ওর সবকিছু থাকে, গুডস রিসিভ, ডাব্লিউই কি বলে, ডাব্লিউই মানে গুডস রিসিভ, আর আরই মানে কি গুডস, গুডস এর কি ইনভয়েস না গ্রস ইনভয়েস। আচ্ছা, তারপর আছে এখানে আপনার এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই এনভায়রনমেন্টে আইসা আপনি অনেক কিছু দেখতে পারবেন, দেখেন এখানে আছে ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, হেডার চেঞ্জ আছে, যদি কিছু কেউ চেঞ্জ করে, পারচেজ রিকুইজিশন নাম্বার আছে, এটা দেখতে পারবেন। এখানে ক্লিক করেন, দেখেন কোথায় চলে যাচ্ছে, সে পারচেজ রিকুইজিশন চলে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, আবার ব্যাকে আসেন আপনি, দেখেন অনেকগুলো ট্যাব আছে, মেটেরিয়ালের স্টক দেখতে পারবেন, এই যে আমি দেখাইছিলাম না MMBE, তার মানে কি, একটা ট্রানজেকশন কোডের সাথে আরেকটা ট্রানজেকশন কোডের রিলেশন। আবার ব্যাক করেন, এখানে আসেন, মেটেরিয়ালে ক্লিক করেন, এটা হলো মেটেরিয়ালের ডিসপ্লে, ওকে, আবার ব্যাক করেন, অনেক কিছু আছে আসলে এসিপি তে। এটা সাপ্লায়ার ইনফরমেশন দেখেন, সাপ্লায়ারটা কে ছিল, এই যে সাপ্লায়ারের বিজনেস পার্টনার বিপি,
ঠিক আছে, ব্যাকে আসেন আবার। যদি আরএফ কিউ করেন আপনি, কোটেশন আর আরএফ কিউ তো আপনারা জানেন যে ওই 4-5টা ভেন্ডরের কাছ থেকে কোটেশন নিল, নেওয়ার পরে সে একটা ভেন্ডরকে সিলেকশন করলো, বাকিগুলোকে ক্যান্সেল করে দিল। এই প্রসেসটাও আপনি দেখতে পারবেন এখানে। ঠিক আছে, সিএস 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 করা বলেন না আপনারা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ওই এসিপি ভাষায় বলে আপনার আরএফ কিউ। ঠিক আছে, তখন আপনি আবার কি করলেন, ইনভয়েসে ক্লিক করলেন। দেখেন ইনভয়েসে ক্লিক করার পর এমআইআর স্ক্রিন চলে আসলো, ডকুমেন্ট ফ্লোতে ক্লিক করলেন, অ্যাকাউন্টিং জার্নাল চলে আসলো। ঠিক আছে, তারপর আপনি এনভায়রনমেন্টে ক্লিক করলেন, ডকুমেন্ট এনভায়রনমেন্টে ক্লিক করলেন। ঠিক আছে, তারপর রিলেশনশিপে ক্লিক করলেন, তাহলে ফুল রিলেশনশিপটা সে দেখায় দিবে যে এই পারচেজ অর্ডারের জন্ম, মৃত্যু, তার রিকুইজিশন সব কিছু দেখায় দিবে। এই যে দেখেন ড্রপ বিল সিস্টেম। ঠিক আছে, এখানে আপনার মন চাইলেও পারচেজ অর্ডার ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, পারচেজ অর্ডার চলে আসলো। আবার ব্যাকে যান, পারচেজ রিকুইজিশন দেখতে চান, রিকুইজিশনটাতে ক্লিক করেন, রিকুইজিশনটা ডিসপ্লে চলে আসলো। ঠিক আছে, এই পারচেজ অর্ডারটা যে ট্যাগ হয়ে পারচেজ রিকুইজিশনটা যে ট্যাগ হয়ে পারচেজ অর্ডার হয়েছে, এটাও এখানে থাকবে আমি মনে করি। আমি দেখছি আছে, থাকে, দেখি এখানে আছে কিনা। রিভলিউশন, সোর্স, স্ট্যাটাস, এই যে দেখেন, দেখছেন পারচেজ অর্ডারের মানে পারচেজ রিকুইজিশনের ভিতরে কিন্তু আবার ওই পারচেজ অর্ডারটাও চলে আসছে, এবং কি আপনি যে ভেঙে ভেঙে যে রিসিভ করছেন এবং ইনভয়েস করছেন, দেখেন এটাও এখানে দেখা যাচ্ছে। তার মানে কি পারচেজ রিকুইজিশনের ভিতরেও পারচেজ অর্ডার হিস্ট্রি কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। আর এটা একটার সাথে একটা রিলেশন, একটার সাথে আরেকটা রিলেশন। তো এসিপির এটাই আসলে খুব মজার একটা ডিউটি যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চতুর্দিক আপনি ঘুরতে পারবেন। ঠিক আছে, সেম ভাবে আপনি যখন অ্যাকাউন্টস রিসিভেবল দেখবেন, ওইটাও সেম। অ্যাকাউন্টস রিসিভেবল দেখেছি কি, যে কাস্টমারের ইনভয়েস থেকে আপনি কাস্টমারের কালেকশন করা থেকে শুরু করে সেলস অর্ডার করা সম্পূর্ণ একটা ডকুমেন্ট ফ্লোতে আপনি দেখতে পারবেন। এটা যেমন দেখতেছেন অ্যাকাউন্টস পেয়েবলের পারচেজ রিকুইজিশন, আমি এখানে যদি আরএফকিউ করে আসতাম, দ্যাট মিন্স কোটেশন করে আসতাম, সিএসটিএস করে আসতাম, সব করে আসতাম, তাহলে সবগুলো এখানে চলে আসতো। অনেকগুলো অনেক কোম্পানি সিএস করে, অনেকে আবার করে না। ঠিক না, সব কোম্পানি তো মনে হয় না বাংলাদেশে করে, কিছু কিছু কোম্পানি করে সিএস করে। বড় বড় কোম্পানি গুলা যারা বিগ ভলিউমে পারচেজ করে তারা সিএস গুলো বেশি মেইনটেইন করে। যারা ছোট মিনিমাম ছোট, 5টা কোটেশন লাগে স্যার। হ্যাঁ বড় বিগ ভলিউম একদম মিনিমাম 5টা কোটেশন ছাড়া ওরা করেই না। তারপরে ছোট কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে ডিরেক্ট পারচেজ করে ফেলে। ওই এখানে পারচেজের যারা থাকে তারাই দেখা যাচ্ছে যে ওইভাবে আসলে মেইনটেইন হয়, ম্যানেজমেন্ট ওইভাবে এটা চিন্তা করে। ঠিক আছে, স্যার পারচেজের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, ছোট ছোট হ্যাঁ কিছু জিনিস লাগে যেগুলোর ক্ষেত্রে এগুলার কোটেশন আসলে নেওয়া সিএস যায় এর না। প্রয়োজন পড়ে না আসলে। ঠিক না, সিএস এর প্রয়োজন যখন, এটা ভলিউমের সাথে নির্ভর করে অনেক কিছু। এখানে স্যার একটা জিনিস একটু বুঝতে পারলাম না, বা এটা ইয়ে হলো কিনা, সেটা হলো স্যার একটা মনে করেন 10টা পারচেজ অর্ডার আছে, একটা বিল হলো, বা 10টা গুডস রিসিভ করলাম, 10টি ইয়ে থেকে সেখানে পার্শিয়াল পেমেন্ট হলো বা বিল হলো, এরকম জিনিসগুলো আর কি। মানে ওই মাল্টিপুল, মাল্টিপল। আচ্ছা আচ্ছা মাল্টিপুল দেখাচ্ছি দাঁড়ান। মাল্টিপুলটা এখনই বলে দিচ্ছি, মাল্টিপুল অপশনটা। হ্যাঁ, যেমন এখানে কিন্তু আমি একটা পারচেজ অর্ডার নাম্বার দিছিলাম না, এই পারচেজ অর্ডারটা কোন ব্যক্তির ছিল, আকিজের ছিল না। আপনি যদি আকিজের যদি আরো 5টা যদি ইনভয়েস থাকে, আপনি যদি এখানে এই যে এখানে 5টা পারচেজ অর্ডার নাম্বার দিয়ে দেন, তাহলে 5টাকে সে কিউমুলেটিভ করে একটা ইনভয়েস করা যাবে। ওকে। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এখানে এডিশনাল নামে একটা অপশন আছে, এই যে এখানে, এই যে এটা মোর অ্যালোকেশন ক্রাইটেরিয়া। হ্যাঁ, এই এডিশনালের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি
আরো যদি পারচেস অর্ডার এটার সাথে ইনক্লুড করতে চান, যেমন আকিজের 5টা পারচেস অর্ডার, আমি একসাথে একটা ইনভয়েস করতে চাই, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু 2 ব্যক্তি বা তার অধিক অন্যান্য ভেন্ডরের একসাথে করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ করতে পারা কি উচিত আপনার কাছে, কি মনে হচ্ছে? পেমেন্টের স্যার এন্টিটি বা বেনিফিশিয়ারি তো আলাদা। হ্যাঁ, তাহলে তো বেনিফিশিয়ারি চেঞ্জ হয়ে যাবে, এক একজনের বেনিফিশিয়ারি আরেকজনের কাছে চলে যাবে, ঠিক না? এখন তো বেনিফিশিয়ারির জি, স্যার। সমস্যা হয়ে যাবে, কারণ এই যে এখানে যে আকিজ সিমেন্ট যেটা আসছে, তখন আর এখানে আকিজ থাকবে না, এখানে আকিজও চলে আসবে, অন্যান্যরাও চলে আসবে। সিস্টেম আপনাকে অ্যালাউ করবে না, সে বলবে কি যে তুমি আদার ভেন্ডরের ইনভয়েসও নাম্বারও তুমি এখানে নিয়ে চলে আসছো, আপনি আকিজের একটা না 500টা আপনি নিয়ে আসেন, এক ইনভয়েস আপনি করে দিতে পারবেন, ঠিক আছে? ধরেন তাহলে তো আপনাকে, আমরা পারচেজ রিকুইজিশন গুলো তো একটা পারচেজ অর্ডার করতে পারি। হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই, বড় করে একটা পারচেস অর্ডার করলেন, ঠিক আছে? এটা নির্ভর করবে যখন আপনারা ইউজ করবেন এসিপি, তখন ডিসিশনের উপর নির্ভর করবে। ধরেন আকিজকে আপনি 5টা ওয়ার্ক অর্ডার দিলেন, 5টা পারচেস অর্ডার পেলেন, 5টা ইনভয়েস পেলেন, তা আপনি কি একটা ইনভয়েস করবেন না 5টা ইনভয়েস করবেন? যেটা আপনার সুবিধাটা করবেন, 5টা আপনি করতে পারবেন, আবার সিঙ্গেল সিঙ্গেল একটাও করে আপনি করতে পারেন, এটা ঠিক স্যার আছে? যখন ভলিউমটা বেশি হয় তখন ভলিউম একটু যখন বড় বেশি করলে হয়ে যায়, সুবিধা যখন হয়। আপনার প্রতিদিন যদি আপনি মনে করেন যে 500 বা 600 ইনভয়েস আপনাকে পোস্টিং দিতে হয়, তাহলে তো ভাই আপনার ইনভয়েস পোস্টিং দিতে দিতে আপনার জীবন হারাম হয়ে যাবে, ঠিক না? তখন আপনি আমরা কি স্যার করবেন? এক্সিস্টিং সিস্টেমে এভাবেই করতেছি, কখনো হ্যাঁ, একটা করতেছি, কখনো গ্রুপ করে বেশি ফেলবেন করতেছি। আপনি, জি ওই স্যার। ভেন্ডরকে গ্রুপ করে করে, একটা ভেন্ডরের এগেইনস্টে যদি 20টা 25টা করে ইনভয়েস থাকে, ওই ইনভয়েসে গ্রুপ করে করে আপনার পারচেস অর্ডার নাম্বার গুলোকে এইখানে সবগুলো একবারে বসাবেন, এন্টার মারবেন, সেভ দিবেন, শেষ। 2 or 3 মিনিটসেই শেষ। আর যদি আমরা একটা যেটা একটা করে, ওরাকলে করছি স্যার, সুইচিং যেটা দেখাইলেন অনেক সুন্দর একটা সিস্টেম। জি, আমাদের এটাতে হয় কিন্তু এতটা সুন্দর না। সেটা হলো যেখানে যেখানে হাইপারলিংক দেওয়া আছে যেগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ সেখানে ক্লিক করলে আমরা পিছনে বা সামনে যেতে পারি। এসিপি না, ওই ওরা করলেও খারাপ না, কারণ আজ থেকে 15-20 বছর আগেও কিন্তু ওরা কল বাংলাদেশে যথেষ্ট ডিমান্ডেবল একটা সফটওয়্যার ছিল, ঠিক আছে? তো এসিপি বিষয়টা হলো যে এসিপি আস্তে 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 মার্কেট সে দখল করছে, এক। আর দ্বিতীয়ত এসিপি তে আপনার দখল করার কারণে কিছু বাংলাদেশে ওইভাবে লোকবল ছিল না। আমাকেই ধরেন না রে ভাই, আমি তো ছিলাম না, আজ থেকে 15 বছর আগে তো আমি শিক্ষানবিশ, ঠিক না? তো এখন আমার 15 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, 5-6টা কোম্পানিতে কাজ করছি, অফলাইনে অনলাইনে আরো অনেকগুলো কোম্পানিতে কাজ করি, ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি, এই যে আমার সাথে যে একটা সখ্যতা হয়েছে, নলেজ শেয়ারিং, ঠিক আছে, এসবের কারণে কিন্তু ম্যানেজমেন্ট এখন ভিজুয়ালাইজ কিছু দেখতে পারে। যেমন লাস্ট যে সকল কোম্পানিতে আমি কাজ করে আসছি, এনার্জি প্যাকে কাজ করে আসলাম, এনার্জি প্যাকে ফিনান্সিয়াল রিপোর্ট এমন ভাবে করি আমরা, ফিনান্সিয়াল রিপোর্ট করার পর ট্রানজেকশন কোডে ঢুকে এন্টার প্রেস করে প্রিন্ট আউট করে চেয়ারম্যানের হাতে দিয়ে দেয়, শেষ। ওইখানে কোনো কৃতিত্ব নাই কারো যে কেউ ফিনান্সিয়াল রিপোর্ট করবে, কথাটা বুঝতে পারছেন? এই জি স্যার, আগে আগে আলহামদুলিল্লাহ কি আমরা ছিল, ওই কিছুটা শিখতে পারছি। এই সিএফও সাহেব বা ম্যানেজার সাহেব, ওনারা ফিনান্সিয়াল রিপোর্ট করতে গিয়ে 2 দিন ঘুম হারাম করে ফেলাইতো, ঠিক না? এখানে এই কৃতিত্বের দরকার নাই, উইথিন 1 মিনিটস এর ভিতরে ফিনান্সিয়াল রিপোর্ট বের হয়ে যাবে, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, নোটস, অ্যাসেট শিডিউল, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সব বের হয়ে যাবে। আপনাকে ওই ম্যানুয়ালি করার কোনো মানেই নাই, কারণ আপনি যে এন্ট্রি গুলো পাস করতেছেন, ওই ব্যাকগ্রাউন্ড যে ইঞ্জিনটা আছে, ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনে তো সে কাজ করে ফেলবে সব, ঠিক আছে? তারপরে কিছু এসিপিরও কিছু নিজস্ব স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল রিপোর্ট আছে, যেমন F.01 নামে একটা ফিনান্সিয়াল রিপোর্ট আছে, ঠিক আছে? ওইটার মাধ্যমে আপনারা কিছু করতে পারবেন, এখানে কাস্টমাইজ করে বিভিন্ন অ্যাঙ্গেলে ফিনান্সিয়াল রিপোর্ট করা যায়। আপনাদেরকে দেখি এখানে করা আছে কিনা, ঠিক আছে? এখানে দেখি করা আছে কিনা, কারণ এটা ডেভেলপমেন্ট সার্ভার তো, দেখি আছে কিনা একটু দেখি। অটোমেশন নিয়ে অনেক কাজ করছি, বুঝছেন, অনেক কাজ করছি অটোমেশন নিয়ে। মানে অটোমেশন নিয়ে কাজ করলে আমাদেরকে আসলে দিন শেষে ওই আপনার মালিক পক্ষরা পছন্দ করে, কিন্তু আদার্স যারা আছে তারা পছন্দ করে না, ঠিক আছে? স্যার এটা ব্যাংক গ্যারান্টির কোশ্চেনের আনসারে আমি বুঝে গেছি স্যার যে হ্যাঁ, আপনি কতটা মানে শিখছেন বা এটা নিয়ে থিসিস করছেন। খুব ভালো ভালো ব্যাংকাররা ব্যাংক গ্যারান্টির এত ডিটেল বলতে পারে না।
না প্রচুর আসলে পড়াশোনা না এখানে আসলে করা নাই, আমি অন্য একটা সার্ভারে দেখি করা আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ ম্যানেজারিয়াল ডিসিশন, হ্যাঁ ডিসিশন গুলো নিতে হবে, যেটা মানে এসিপি যেটা কাজ করে এটা হলো আপনাকে আদার্স যে মডিউল গুলো থেকে যেটা গুলো যে আসতেছে ওইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন এই যে পারচেস অর্ডার কোয়ান্টিটি সে কি করলো 500 বসালো, বসানোর পর সে ওইখানে বিডিটি তে আপনি পারচেস করতেছেন, ভুলে সে কি করলো ইউএসডি বসায় দিল, হতে পারে না, হতে পারে না। তো ওইটা হলে কি হবে, আপনার ট্রায়াল ব্যালেন্স ম্যাসাকার হয়ে যাবে, হিউজ পরিমাণে একটা ট্রায়াল ব্যালেন্স হিট করবে, করবে না। এখানে একটু দেখাই, এখানে একটু কাজ করছিলাম মনে হয় এটা এই কোম্পানিতে। তখন ওই এনার্জি প্যাকে আপনার ওই ফিনান্সিয়াল রিপোর্ট তো টোটাল অটোমেশন করছি, পরবর্তীতে আরো চলে আসার আগে কিছু অটোমেশন কাজ করে আসছে এখানে। যেমন আপনার বিল ট্র্যাকিং ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওই কোম্পানি খুব মানে একটা পাজলস অবস্থা হয়ে গেছিল যে বিল গুলো কার টেবিলে পড়ে আছে এবং এটা কি পেমেন্ট হলো কি হলো না এটা স্ট্যাটাসটা জানার জন্য, ঠিক আছে। এটা স্যার মেজর ইস্যু, মেজর মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে মেজর ইস্যু। এমপ্লয়ি মানে বিরক্ত হয়ে গেছিল এটার জন্য, ঠিক আছে, মানে মালিক পক্ষ, ঠিক আছে। তো আমারে স্যার বললো যে এটা একটু দেখো কি করা যায়, ঠিক আছে। তো ওই বিল ট্র্যাকিং ম্যানেজমেন্ট প্রসেস পুরা একটা সাইকেল সিস্টেমে করে দিয়ে আসছি, বুঝছেন। তো এই পুরা সাইকেলটা করে দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে কার টেবিলে পড়ে আছে, কতক্ষণ পড়ে আছে, তার ইমেলে পর্যন্ত নোটিফিকেশন নোটিফিকেশন পর্যন্ত চলে যায়, বুঝতে পারছে এই অবস্থা। এই এই লেভেলে কাজ করে আসছি, ঠিক আছে। তারপর আরেকটা কাজ, এই যে দেখেন এখানে এটা একটা বিল্ট ইন, এটা ব্যাকগ্রাউন্ডে একটু কাস্টমাইজ করতে হয়। দেখেন টোটাল অ্যাসেট, টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি, ঠিক আছে। এই যে ইকুইটি কত, নন কারেন্ট লায়াবিলিটি কত, কারেন্ট লায়াবিলিটি কত, ঠিক আছে। তারপর আপনি একটা ফিগার দিয়ে আপনি বুঝে যাবেন যে এটার এই যে ইনকাম স্টেটমেন্ট, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে। এই কোম্পানির লাভ কত, লস কত, সব আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সব আপনি পেয়ে যাবেন এখানে। এটা 100% এখনো ডেভেলপ হয় নাই, ঠিক আছে। এই যে ব্যালেন্স শিটটা উপরে, নিচে থাকে কি ইনকাম স্টেটমেন্ট, ওকে। তো এটা দিয়ে কি বোঝা যায় যে একটা কোম্পানির টোটাল ট্রায়াল ব্যালেন্সের, এই যে দেখেন এখানে আপনি যখন ডাবল ক্লিক করবেন দেখেন জিএল নাম্বার গুলো চলে আসবে, এই যে দেখেন জিএল নাম্বারের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স গুলো চলে আসবে, ঠিক আছে। তো এটা তো এসিপি দিয়ে করা যায়। তারপর আরেকটা কাজ করছিলাম আপনার সেকেন্ডারি সেলস। সেকেন্ডারি সেলস বলতে কি বোঝায়, সেকেন্ডারি সেলস বলতে কিছু বলতে পারবেন আপনারা? আচ্ছা এটাও শিখে রাখেন। সেকেন্ডারি সেলস হলো যে ধরেন আমি আমার মেডিসিন বিজনেস আর ইলেকট্রনিক বিজনেস, আমরা ডিস্ট্রিবিউটর আর ডিলারদের কাছে সেল করি, হ্যাঁ। তো ডিলার এবং ডিস্ট্রিবিউটরই কিন্তু আমার কাস্টমার, ও আমাকে টাকা দিচ্ছে, ওর কাছে আমি মাল দিচ্ছি, আমার অ্যাকাউন্টিং এখানে শেষ। এখন ম্যানেজমেন্টের কোশ্চেন হলো আমি যে ডিলারের কাছে যে মাল বিক্রি করতেছি ও কি সেল করতেছে কি করতেছে না, ওর পারফরমেন্স অ্যানালাইসিস আমার চাই। কথাটা বোঝেন, ওটা কিন্তু আমার সংসার না, কিন্তু সংসার কার, ওই ডিস্ট্রিবিউটরের। তো ওইখানেও তো আমার রাইটস থাকা উচিত না। তো ম্যানেজমেন্টের চাওয়া কি যে ওকেও আমি ট্র্যাক করতে চাই, ওই সেকেন্ডারি সেলস ওকেও ট্র্যাক করছি। কিভাবে ট্র্যাক করছি বলি, এটা এসএপির সাথে অ্যাপস এর একটা ইন্টিগ্রেশন করছি। এটা কিরকম, ওকে তো আর ডিরেক্ট বলা যায় না যে ভাই আপনাকে আমরা কিন্তু মনিটরিং এ নিয়ে চলে আসতেছি। তো ওকে যখন আমি গুডস দিচ্ছি তখন আমার অ্যাপসে অটোমেটিক্যালি ইনফরমেশন আপডেট হয়ে যাচ্ছে। আবার ওই অ্যাপস এর মাধ্যমে যখন ওর সেলসম্যান সেলস অর্ডার করে খুচরা মার্কেটে সেল করে তখন আবার স্টক কমে যাচ্ছে, ঠিক আছে। আবার ও যখন আমাকে টাকা পে করতেছে তখন আবার তার রিসিভেবলও কমে যাচ্ছে। ও কিন্তু দিন শেষে কিছুই বলতে পারে না, ঠিক আছে। তো ওর কাছে ওর স্টকে ঘরে কি পরিমাণ মাল আছে না না আছে ওকে আর আমার কোশ্চেন করতে হয় না। দিন শেষে ওই ডিলারকে বা ডিস্ট্রিবিউটরকে আমরা প্রেসার ক্রিয়েট করতে পারি, ভাই আপনার তো স্টক শেষ হয়ে যাচ্ছে, আপনি মাল নিচ্ছেন না কেন, ঠিক আছে। ওই সেকেন্ডারি প্রসেসের
এটা এসিপি এবং মোবাইল অ্যাপস এর হোস্ট টু হোস্ট প্রসেসের মাধ্যমে একটা সলিউশন করে দিয়ে আসছে এখানে। তারপর আরেকটা কাজ করছি আপনার, এটাও দেখাই আপনাদেরকে। এনার্জি প্যাকের যেটাকে সিকিউরিটি প্রসেস ইলেকট্রনিক্স এর, এই যে প্রোডাক্টের ভেরিফিকেশন প্রসেস, এইখানে কিছু কাজ করছিলাম ওয়েবসাইটে, এসিপির সাথে ওয়েবসাইটের একটা কাজ করে দিয়ে আসছিল। এই যে প্রোডাক্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এই এসিপির যে প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্ট দেখা গেছে কি এত পরিমাণে ডুপ্লিকেট প্রোডাক্ট, দ্যাট মিন্স একই রকম প্রোডাক্ট চীন থেকে ইম্পোর্ট করতো, ঠিক আছে। তো এটাকে ট্র্যাক করা যাচ্ছে না, কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। তো ওইটা শেষ পর্যন্ত কি করলাম, আপনার ওই প্রোডাক্টের ভিতরে কিউআর কোড চালু করলাম, ঠিক আছে। কিউআর কোডের মাধ্যমে সে মোবাইলে ধরলেই সে প্রোডাক্টের ইয়াটা বলে দেয় আপনার, এই সে কি অরিজিনাল না ডুপ্লিকেট, সে মেসেজটা দিয়ে দেয়। এটাও একটা কাজ করে আসছে। সমস্যা একটাই রে ভাই, আমরা কোথাও চাকরি করলে ওই ডিপার্টমেন্ট হেডসদের সাথে সম্পর্ক ভালো থাকে না, এটাই হচ্ছে সমস্যা। বিশেষ করে এক নম্বরে সম্পর্ক ভালো থাকে না সিএফও সাহেবের। লাস্ট দুইটা কোম্পানির এবং প্রেজেন্ট কোম্পানি সিএফও দের সাথে আমার সম্পর্ক ভালো নাই, এবং বর্তমান কোম্পানির সিএফও অলরেডি চলেও গেছে, ঠিক আছে। তার কথা হলো এই সফটওয়্যার চালু হইলে আমার চাকরি নাই, ও তার কথা হলো এটা। এটা আমি আসলে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ সফটওয়্যার তার ইন্টেলিজেন্সি দিয়ে সে কিছু হয়তো রিপোর্ট দিবে, কিন্তু ডিসিশন মেকিং যেটা রেশিও অ্যানালাইসিস বা কখন আপনাকে কোন ধরনের পদক্ষেপ নিতে হবে, এটা কিন্তু মৌখিকভাবেই কিন্তু ম্যানেজমেন্টকে বুঝাইতে হবে, ঠিক আছে। এটা আপনার ডাটাকে হয়তো অ্যাভেলেবিলিটি করে দিবে, কিন্তু মৌখিক ডিসিশন গুলো তো স্যারদেরকে বুঝাইতে হবে, ঠিক না? অনেক কিছুই আছে যেটা সফটওয়্যার ডিসিশন দিতে পারবে না। না না, সফটওয়্যার সফটওয়্যারের তো ভিতর সে তো পুরাতন জড় ডাটা আছে, পদার্থ, সে নতুন কিছু আপনাকে নাই। ভিজুয়ালাইজ কিছু রিপোর্ট দেখাবে, ঠিক না, কিন্তু ডিসিশন তো দিন শেষে আপনাকে নিতে হবে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এক মুদি দোকানদার, সে কি করছে, সে তার একটা 5 লক্ষ টাকার একটা মুদির দোকান আছে, টোটাল ইনভেন্টরি সহ তার দোকানের ভ্যালু কত, 5 লক্ষ টাকা, ঠিক আছে। অঙ্কটা শুনে, তো এই ব্যক্তির পার ডে সেলস হয় 10,000 টাকা, ঠিক আছে। তো সে যদি 10,000 টাকা সেলস করে, তাহলে তার 2,000 টাকা প্রফিট থাকে, ঠিক আছে। এখন 2,000 টাকা প্রফিট থাকলে তার মাসে কত টাকা থাকে, অ্যাটলিস্ট 50 থেকে 60,000 টাকা, ঠিক আছে। তার বাসা ভাড়া হলো 10,000 টাকা, এবং তার ওয়াইফ এবং বাচ্চা সহ খাওয়া দাওয়া সবকিছু মিলে তার 20,000 টাকার ভিতরে হয়ে যাচ্ছে, 20-25 এর ভিতরে হয়ে যাচ্ছে। তাহলে সে চিন্তা করতেছে কি, প্রতি মাসে অ্যাটলিস্ট আমি 20,000 টাকা জমাইতে পারতেছি। তো সে কি করলো, এক বছর সে টাকা জমাইলো। কত টাকা জমাইলো এক বছরে? 20,000 টাকা করে। কত আসে? 2,40,000 টাকা। এক বছর পর এই ব্যক্তির মন চাইলো কি, আরে আমার তো অনেক ভালো রিটার্ন আসতেছে এই দোকান থেকে, প্রতি মাসে 20,000 টাকা, আমি খরচ করার পরও আরো 20,000 টাকা আসতেছে। তাহলে একটা কাজ করি, আমি আরেকটা দোকান দিই। মানে তার ভিতরে লোভ জাগ্রত হয়ে গেছে, ঠিক আছে। বা লোভ বললেও ঠিক হবে না, যে তার ভিতরে আরেকটা নতুন বিজনেসের বা নতুন একটা উইংস এর তার মাথায় চলে আসছে। তখন আপনি ডিসিশনটা, আমি আলটিমেটলি ডিসিশনটার কথা বলতেছি। তো সে কি করলো, সে চিন্তা করছে আমি যদি আরেকটা দোকান নেই তাহলে কি হবে। তো আমার হাতে ক্যাশ আছে 2,40,000, তাহলে আমাকে আরো 5 থেকে 6 লাখ টাকা খরচ করে আরেকটা দোকান দিতে হবে, তাহলে আমার আবার প্রতি মাসে 2,000 টাকা করে প্রফিট আসবে। অঙ্কটা শুনে, ঠিক আছে। তো ও কি করলো, 2,40,000 টাকা তার হাতে, এবং আগের যে দোকান, ওই দোকান থেকে সে কিছু স্টক পাইকারি সেল করে দিয়ে আরো 3 লাখ টাকা বের করে ফেললো, ঠিক আছে। বের করার পর তার হলো কত, 5,40,000 টাকা। তো ওই 5,40,000 টাকা দিয়ে সে কি